আচ্ছা, আমরা সবাই খেয়াল করি প্রিভিয়াস যে ক্লাসটা ছিল আমাদের, এইটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা, যেখানে একদম বেসিক শুরু থেকে আমরা যে ইগুলো বলে কি বলে যে ট্যাগগুলো থাকে সেগুলো আমরা এখানে আলোচনা করেছিলাম। দুইটা উইন্ডোতে আমরা ওপেন করেছিলাম। একটা উইন্ডোতে আমরা প্রিভিউ দেখতাম এবং আরেকটা উইন্ডোতে আমরা সেটা কোডে ওপেন করেছিলাম। যেমন এটা নোটপ্যাড, রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড, বা এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা ছিল আমাদের কোড উইন্ডো এবং এখানে HTML এর ট্যাগগুলো এবং এইখানে আমরা প্রিভিউটা দেখেছিলাম। তো এখানে কি কি শিখেছিলাম আমরা, কি কি ট্যাগ আলোচনা হয়েছিল, কে কে বলতে পারবেন? কি কি ট্যাগ আলোচনা করা হয়েছিল বলেন। ভাইয়া এইচ ট্যাগ, এইচ পি ট্যাগটা কি ট্যাগ, ট্যাগ? এইচ ট্যাগটা কি ট্যাগ? ফুল নেম কি? হেডার ট্যাগ, লেখার হাইটটা মূলত ছোট বড় করার জন্য আর কি, বা ফন্ট ছোট বড় করার জন্য হেডার ট্যাগ। হেডার সবটা এইচ ট্যাগ এইচ অন হলো হেডার ট্যাগ। ওকে, পি ট্যাগ মানে কি? পি ট্যাগ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, রাইট। প্যারাগ্রাফ ট্যাগ, আচ্ছা, আমি নাম ধরে জিজ্ঞেস করে দেখি। লং স্ট্রং ট্যাগ, ট্যাগ। মুরসালিন ভাই বলেন তো, হেড ট্যাগের বডি ট্যাগ, এই হেড ট্যাগটার বিশেষত্ব কি? হেড ট্যাগটার বিশেষত্ব হচ্ছে আমরা যেই ব্রাউজারে এটা ইউজ করতেছি ওই ব্রাউজারের শুরুতে যে লেখাটা থাকবে ওটা হচ্ছে হেড ট্যাগের। আচ্ছা, হেড ট্যাগটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্টস এর ভিতরে শো করবে না, এটা মূলত বাইরে থাকে। ব্রাউজারে ওকে, আচ্ছা ঠিক আছে, গট ইট। তারপরে হচ্ছে আমরা হোয়াট ইজ অ্যাট্রিবিউট, কে বলবেন? অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগকে বিশেষায়িত করার জন্য ট্যাগের ভিতরে যে ইয়াগুলো দেওয়া হয়। রাইট। লিস্ট কয় প্রকার, কে বলবেন? এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়েল টাইপ আর একটা হচ্ছে ইউএল টাইপ। আচ্ছা ঠিক আছে। মাহিরা খান শুনতে পাচ্ছেন? মাহিরা খান, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম বলেন তো ইউএল আর ওএল জিনিসটা কি? আমি আসলে এখনো পুরো ভিডিওটা দেখিনি, সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়াজেদ ভাই, লিস্টেড আর আনলিস্টেড। পারভেজ ভাই বলেন, কি বলেন? লিস্টেড এন্ড আনলিস্টেড আইটেম আর কি। লিস্ট দুটোই করা হবে, একটা হলো লিস্ট ওয়াইজ, একটা আনলিস্টেড আর কি। সবই লিস্ট, সিরিয়াল সবই ওয়াইজ আর লিস্টেড। কি। একটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ। অর্ডার আর একটা হচ্ছে অর্ডার আনঅর্ডার। লিস্ট আর আনঅর্ডার লিস্ট। দুটোই লিস্ট, এটাও লিস্ট এটাও লিস্ট, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, এটাকে বলা হয় অর্ডার লিস্ট, এই আর কি। আচ্ছা, তারপরে আমরা ইমেজ করেছিলাম, অ্যাট্রিবিউট করেছিলাম। তো মোটামুটি আমাদের HTML এর যে স্ট্রাকচার গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি অলমোস্ট আমাদের ক্লিয়ার। এখন আমাদের মডিউলে আমরা চলে যাই। আমাদের মডিউলের পরের আলোচনা কি ছিল? আচ্ছা, এখানে এর পরবর্তীতে আমাদের আজকের ক্লাসে আলোচনা ছিল HTML ফর্মস, ফর্মস প্লাস আরো কিছু জিনিস। তো এটার আগে আজকে আমরা একটু সিএসএসটা, যদিও আমাদের সিএসএসটা পরের আলোচনা, কিন্তু তারপরে আমাদের একটু স্টাইল করার জন্য কিছু জিনিস অ্যাক্টিভিটি যেহেতু আমরা শিখে ফেলছি, তো আমরা এখন আদার্স কিছু জিনিস নিয়েও কাজ করতে পারবো, কারণ সিএসএস হলো মেইন। এইচটিএমএল ট্যাগ শেখার পরে আমাকে অবশ্যই এইচটিএমএল পরবর্তীতে সিএসএস শিখতে হবে। সিএসএস না শিখলে আমি এটা করতে পারবো না। তো এখানে আমাদের অ্যাডভান্স এইচটিএমএল কনসেপ্টের ভিতরে আবার আছে সিমেটিক ট্যাগ। আমি যে ট্যাগগুলো বললাম সেই ট্যাগ বাদে কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো একটা ওয়েবসাইটকে এসইওর জন্য ডিফাইন করে দেওয়া যায়, যে একটা ওয়েবসাইটের এই অংশের ভিতরে এটা থাকবে, ওই অংশের ভিতরে এটা হলো সেমেটিক ট্যাগ। সেটা পরে শিখলেও চলবে, সমস্যা নেই। তা আমরা এখন আজকে শিখবো যেটা হলো টেবিল, তারপর হচ্ছে আমরা শিখবো ডিভিশন, সেকশন, এগুলো ট্যাগ, যে ট্যাগগুলো আমরা বিগত ক্লাসে শিখি নাই। তো আমরা এখন চলে যাই আমাদের ক্লাসে, এবং আজকে আমরা সিএসএস এরও কিছু আলোচনা করব, কারণ সিএসএস ছাড়া এইচটিএমএলটা আধুরা, মানে অর্ধেক। তো অবশ্যই আমাকে সিএসএসটাও অ্যাড করতে হবে, মানে ডিজাইনটা সুন্দর হবে না। তো আমরা আজকের ক্লাস থেকে কেন শুরু করব না, আমরা আজকে থেকেই শুরু করি। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা অলরেডি বলেছি যে একটা ডকুমেন্টস, এইচটিএমএল ডকুমেন্টস এর ভিতরে দুটো অংশ থাকে, একটা হলো হেড আর একটা হলো বডি। এই বডির ভিতরেও একটা ওয়েবসাইটকে লেআউট বলে, এটাকে লেআউট অনুযায়ী আলাদা করার জন্য কিছু সেক্টর থাকে। আমি যদি অনলাইনে লিখে সার্চ করি ওয়েবসাইট লেআউট, তাহলে আপনি দেখবেন, এবার ইমেজে চলে যাই,
আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে কিছু ছবি আছে, ছবিটার ভিতরে এই যে ছবিটা আমি একটু ওপেন করে দেখাই, এই যে একটা ছবি। এখন এই ছবিটা একটু খেয়াল করে দেখেন, এখানে হেডার নামে একটা কথা আছে, নেভিগেশন মেনু আছে, কন্টেন্ট আছে, মেইন কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে, ফুটার আছে। তাহলে এটা একটা লেআউট। ওকে, আমি আবার অন্য একটা যাই, যেমন এইটায় যাই। খেয়াল করে দেখেন, হেডার, নেভিগেশন, মেইন কন্টেন্ট, দুই পাশে কন্টেন্ট, মাঝখানে ফুটার। আরো একটা লেআউটে যাই, এরকম অনেক ধরনের লেআউট আছে। তো এই লেআউটটা কি? আমরা যখন ওয়েবসাইট স্ট্রাকচার ডিজাইন করি, ডেভেলপমেন্ট করি, তখন এই হেড আর ফুটারের কনসেপ্ট তো আলাদা, বডির ভিতর যাবতীয় সব কোড হয়, কিন্তু একটা ওয়েবসাইটকে পার্ট বাই পার্ট করার জন্য, সেকশনগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য আমরা প্রত্যেকটা সেক্টরকে একটু আলাদা করে রাখি, আলাদা করে রাখা হয়। যেমন আপনি যদি একটা গার্মেন্টসে যান, সেখানে একটা সেকশন থাকে, একটা ডিভিশন থাকে, যে ডিভিশন একটা হলো আপনার হচ্ছে রিসিপশন ডিভিশন, আর একটা থাকে হচ্ছে সাপোর্ট ডিভিশন, একটা থাকে আপনার হচ্ছে কি বলে কাঁচামালের ডিভিশন, একটা থাকে প্রোডাকশন ডিভিশন, একটা থাকে কোয়ালিটি চেক ডিভিশন। এভাবে প্রত্যেকটা সেকশন বা ডিভিশনকে আলাদা আলাদা করা হয়। কেন আলাদা করা হয়? যেন ওই ক্ষেত্রে ওই কাজটা আলাদা করে ফাইন্ড আউট করা যায়। তো আমরা তো HTML শিখলাম, ওকে। আচ্ছা, একটু কাইন্ডলি মাউথ স্পিকার যাদের চালু আছে একটু মিউট করে দিবেন। তো ওয়েবসাইটটাকে আলাদা করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে একটা সেক্টর, মানে অংশগুলোকে, কোডগুলোকে, HTML গুলোকে আলাদা আলাদা করা হয়। এক্সাম্পল হিসাবে ধরেন আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, বিক্রয়.com এ ঢুকলাম, বা আপনি দারাজ.com এ ঢুকেন, যত ওয়েবসাইট আছে, আপনারা যদি ফেসবুকেও ঢোকেন সেম। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা একটু আগে আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটকে এরকম আলাদা আলাদা লেআউট করা হয়, মানে এই লেআউটের ভিতরে কিন্তু HTML ট্যাগই থাকে। এই যে একটা লেআউট, যে লেআউটের ভিতর বলা আছে উপরে লোগো থাকবে, তারপর নেভিগেশন থাকবে, নেভিগেশন মানে হলো মেনু, তারপর হেডার বা ব্যানার থাকবে, সাইডে কিছু কন্টেন্ট থাকবে, বডি এরিয়া, বডির কিছু থাকবে, নিচে ফুটার থাকবে। এই কনসেপ্টটা ওরা বলছে বা আমি বলতেছি, সেটা আসলে কারেক্ট কিনা। এবার ধরেন বিক্রয়.com এ আসলাম, খেয়াল করে দেখেন বিক্রয়.com এ ঢুকলে এই যে বাম সাইডে লোগো আছে, টোটাল এইটা হলো হেডার সেকশন, যেমনটা আমরা এখানে লেআউটে দেখলাম যে লোগো, হেডার। এরপর নেভিগেশন কোনটা? এই যে নিচে যে মেনু বারটা থাকে, এই যেটা হলো নেভিগেশন। অনেক সময় নেভিগেশন নিচে থাকে, অনেক সময় সাইডে থাকে, অনেক সময় উপরে থাকে, একটু নিচে থাকে। দারাজ.com এ ঢুকি, এটা নেভিগেশন কোথায়? এই যে উপরে নেভিগেশন। অনেক সময় সাইডে নেভিগেশন থাকতে পারে। তারপরে লেআউটে যাই, এরপর বলতেছে হেডার ব্যানার থাকে, এই জায়গায় যদিও কোনো ব্যানার নাই, ব্যানার থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, অন্য আরেকটা ওয়েবসাইট দেখাই, যেমন কি বলে, ধরেন এটা একটা কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ভিতরে এই যে উপরে হেডার আছে, তারপরে নেভিগেশন মেনু আছে, যদি এটা মেনু সাইডে, আবার এখানে সুন্দর করে একটা ছবি আছে, স্লাইড আছে, যেটাকে আমরা এখানে বলতেছি ব্যানার, হেডার বা ব্যানার। তারপরে নিচে আসলে পাওয়া যায় কিছু কন্টেন্ট। বিক্রয়.com নিচে আসেন, ধরেন অল অ্যাডসে যাই, তাহলে ভালো বোঝানো যাবে। এই যে এখানে হলো কন্টেন্ট, কন্টেন্টে আবার দুইটা ভাগ করা, দেখবেন যে কন্টেন্ট, মাঝখানে কিছু কন্টেন্ট, বাম পাশে কিছু কন্টেন্ট। এটাকে মেইন কন্টেন্ট বলে, এটাকে সাইড বার বলে। এটার বামেও সাইড বার আছে, ডানেও সাইড বার আছে। একদম নিচে গেলে আবার দেখা যায় এই সেম কন্টেন্ট হতে হতে শীর্ষে, এই টোটাল যে শেষের সেক্টরটা, এটাকে বলা হয় ফুটার। মানে ওয়েবসাইট ডিজাইন করাও হয় একটা স্ট্রাকচারের উপরে, একটা লেআউটের উপরে, যাতে ওয়েবসাইট গুলো সুন্দর দেখায়। আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে যান, দেখবেন সেম। এই যে কন্টেন্ট, ওরা যদি এরকম সাইড বা আলাদা করে নাই, কিন্তু নিচে আসেন, এই যে ফুটার আছে, এটাই ঢোকেন, এই যে দুইটা দুইটা সাইড আছে, সাইড বার নাই কিন্তু কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে। একদম নিচে আসেন, এটা হলো ফুটার। তো আমাদের সব কনসেপ্ট কিন্তু একই রকম। এখন এই যে যে সেক্টর ওয়াইজ আলাদা করা হয়েছে, হেডার, নেভিগেশন, এইটা আলাদা করার জন্য আপনার হচ্ছে আর একটা কোড আছে, যে কোডটা, আর একটা HTML ট্যাগ আছে যেটা আমরা ব্যবহার করি, সেটা আমরা সেমেটিক ট্যাগ দিয়েও করতে পারি। এই যে সেমেটিক যে ট্যাগ আছে সেটা দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখন সেমেটিক ট্যাগ ব্যবহার করব না। আমরা এটাকে আলাদা করার জন্য নতুন আর একটা ট্যাগ ব্যবহার করতে পারি, যেটার নাম হলো div, মানে হলো ডিভ বা ডিভিশন। এটার শুরু আছে, শেষ আছে, শুরু করলাম, আবার এটার শেষ আছে।
এখন এই দুই ডিভিশনের মাঝখানে এমন কিছু কোড থাকবে যে কোড দ্বারা বোঝা যাবে যেটা এই ডিভিশনের আরো একটা কোড আছে। মিউট করে নেন, জাহানারা হক মিউট করে নেন। ওকে, তো আমরা যেটা করতে পারি, ডিভিশনটাকে বুঝছেন আপনারা? ডিভিশনটা কেন বা কি কারণে ব্যবহার করা হয় এটা কি মোটামুটি ক্লিয়ার? জি ভাইয়া। এটা নিয়ে কোনো কাজ করি না, কিন্তু বলে জি রাখলাম ভাইয়া। ডিভিশন এমন একটা সেক্টর যার ভিতরে আমরা আলাদা আলাদা করে রাখবো যে এই ডিভিশনে যতটুকু ভিতরে যত কোড থাকবে সেটা হলো হেডার। আবার আরেকটা ডিভিশন করব, সেই ডিভিশনের ভিতর আরো কন্টেন্টের এগুলো আলাদা করবো। এগুলো আলাদা না করলে ডিজাইন অ্যাপ্লাই করা যায় না। তো আমরা যেহেতু সেমেটিক নিয়ে করতেছি না, আমরা সেই জন্য সরাসরি ডাইরেক্ট ডিভিশন ব্যবহার করতে পারি, অথবা আরেকটা কোড আছে, আরেকটা স্টেটমেন্ট ট্যাগের নাম হলো সেকশন। এই সেকশন দিয়েও আলাদা করা যায় যে এইটুক সেকশন হলো হেডার, এইটুক সেকশন হলো ফুটার। এবং যেহেতু আমরা ডেভেলপমেন্ট করব, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটকে পার্ট বাই পার্ট করতে হয়। পার্ট বাই না পার্ট করলে সেটা ডাইনামিক হয় না। তো আমাদের পার্ট পার্ট করার জন্য এই ডিভিশন বা সেকশন ব্যবহার করা লাগবে। তো আমরা আজকে সরাসরি সিএসএস নিয়ে একটু আলোচনা করি, কারণ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার মোটামুটি ধরেন করলাম, কিন্তু আসলে দেখতে পাচ্ছি না কিছু। তো সেই দেখার জন্য আমাদের আজকে যেটা শেখা জরুরি সেটা হলো সিএসএস। তো আমাদের যে ফাইলটা ছিল ইনডেক্স, আমি সেটাকে সেভ করলাম। তবে আমি যেটা করব, এই ইনডেক্স ফাইলটার আমি একটা ব্যাকআপ কপি রাখবো। ব্যাকআপ কপি রেখে এটাকে আমি মুছে দিব। এই যে ইনডেক্স ফাইলটা আমাদের ছিল, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এইখানে আবার ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এই যে এই আর একটা কপি তৈরি হয়েছে। তো এইটার নাম দিলাম ইনডেক্স বিকেপি, মানে ব্যাকআপ ধরেন। আচ্ছা, এখন আমরা একটা ফোল্ডার করে ফেলি, যেহেতু আমরা আজকে প্রজেক্টের কাজ করব। তো এটা নাম দিলাম, আমাদের প্রজেক্টের নাম দিলাম ধরেন ক্লাসিফাইড ওয়েবসাইট। আগে নিউজ সাইট করব, নিউজ ওয়েবসাইট ধরেন, এটাই আমাদের ওয়েবসাইটের প্রজেক্ট। এবার এই ফাইলগুলো আমি টেনে এর ভিতর ছেড়ে দিই। আমরা এটা আগেই করলে ভালো হতো, প্রথম ক্লাসে আমি এটা করি নাই। একটা ফোল্ডারে থাকলে সুন্দর করে বের করা সম্ভব। তো আমাদের ইনডেক্স ফাইলটাকে আমরা কপি করছি, চাইলে ডিলিটও করে দিতে পারেন, কারণ আমরা বিগত ক্লাসেগুলো তো অলরেডি পারি। তো আমাদের ইনডেক্স ফাইলটাকে আমরা এখন নোটপ্যাডে ওপেন করব। আগেরটা তো নাই। এখন এইখানে যা করছিল সব কন্ট্রোল এ ডিলিট, সব ডিলিট করে দিলাম। কারণ আমরা এখন রিয়েল একটা কোড, রিয়েল একটা কনসেপ্টের উপর আস্তে আস্তে করে নিজেকে তৈরি করি। তো আমরা কি জানি, একটা ডকুমেন্টসের শুরুতে এইচটিএমএল দিতে হয়, ডক টাইপ দিতে হয়। ডক টাইপ তো আমি বললাম যে এখন ডক টাইপ ছাড়া এসির জন্য খুব প্রবলেম, কিন্তু আমরা ডক টাইপ ছাড়াই এখন কাজ করতেছি। ডক টাইপ এইচটিএমএল এটা বলে দিতে হয় কোশ্চেন মার্ক দিয়ে। তো এইচটিএমএল শুরু করলাম, শেষ করলাম। এইচটিএমএল এর ভিতর কোন কোন ট্যাগ হয় বলেন? হেড ট্যাগ আর হচ্ছে বডি। হেড এন্ড বডি। ওকে, তো আমি এখান থেকে একটা হেড দিলাম, এবং হেডের শেষ করতে হবে। হেড শেষ করলাম হচ্ছে এখানে, তারপর বডি দিতে হবে। হেডের ভিতর একটা হেডের জন্য ফিক্স একটা ট্যাগ আছে, যেটার নাম হলো টাইটেল। এই টাইটেলটা মনে রাখবেন, এই টাইটেলটার ভিতর যেটা লিখবেন টাইটেল ট্যাগ শুরু করতে হবে, শেষ করতে হবে। এই টাইটেল ট্যাগের ভিতর যাই লিখবেন সেটাই কিন্তু আপনার এই ব্রাউজারের এখানে শো হয়। এই দেখেন আমার ইনডেক্স ফাইলটা যেটা ছিল না, সেখানে লেখা ছিল, মাউস নিয়ে এসে লেখা আসতো index.html। এই ফাইলটা যদি নাই, আমি তো ফোল্ডার চেঞ্জ করছি। তো ওকে, তাহলে আমি এটাকে আবার রান করি। এই যে এটা রান করি ডবল ক্লিক করে, দেখেন এখানে লেখা আছে ssds। আগে লেখা ছিল index.html, এখন লেখা আছে ssds। এখানে লেখা আছে abs power ltd, এখানে লেখা আছে বাইরেন। এইটা ওরা কিভাবে করলো, এই টাইটেল এটা শো কিভাবে করলো? এই ট্যাগের মাধ্যমে। হেড ট্যাগের ভিতর টাইটেল দেওয়া হয়, টাইটেলের ভিতর যে কোডটা দেওয়া হয়, যে কন্টেন্টটা দেওয়া হয়, সেটাই হচ্ছে এখানে শো করে। তো আমি এখন একটা কাজ করলাম, টাইটেলের ভিতর দিলাম যে নিউজ ওয়েবসাইট .com, ধরেন এটা .com দিয়ে দিলাম। এবার আপনি সেভ দেন কন্ট্রোল এস, এবং এখানে এসে ব্রাউজারটাকে রিলোড দেন। দেখেন ওই কথাটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে কি শিখলাম, যে হেড ট্যাগের ভিতর টাইটেলের ভিতর যেটা থাকে সেটা হলো এখানে শো হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার, হেড ট্যাগের ভিতর আর অনেক কিছু আছে, যেটা মেটা, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এগুলো দেওয়া প্রয়োজন। বাট এখন এই মুহূর্তে নেসেসারি না, এটা একদম তো ফোন দিয়ে তোরে
তো আমরা এখানে এবার আসি বডিতে। বডিতে আসলাম, বডিতে এসে আমরা এখন আমাদের মতো করে কাজ শুরু করে দেবো, আমাদের সরাসরি রিয়েল টাইম একটা প্রজেক্ট। BODY বডি, বডি শুরু বডি শেষ। তো আমরা যা শিখছি আমাদের টুল তো শেখা শেষ, বড় লাগলে H1, লিঙ্ক লাগলে অ্যাঙ্কর, ছবি লাগলে IMG, আমরা সবকিছু জানি এবং ছবি অ্যাড করার প্রসেসও আমরা জানি। কিন্তু আমরা এখন কাজ করতেছি একটা কনসেপ্ট, একটা লেআউট অনুযায়ী। তো লেআউট অনুযায়ী একটা ওয়েবসাইটের একদম শুরুতে কি হয়, লোগো হয় এবং এরকম একটা সেক্টর হয়। অ্যাজ লাইক ধরেন বিক্রয়.com এ ঢুকি, কি হয়েছে, সুন্দর করে একটা বার হয়েছে, বারের কর্নারে একটা লোগো হয়েছে। তো এই লোগোটুকু পরে আমরা এই বারটা আগে তৈরি করি। তো এই বার তৈরি করতে গেলে আমাদের শিখতে হবে CSS। CSS মিনস হলো ক্যাসকেডিং স্টাইল শীট। মানে আমরা HTML এর ভিতর যদি কোনো স্টাইল দিতে চাই সেটা আমরা দিতে পারি CSS এর মাধ্যমে। তো CSS কোড লেখার জন্য কয়েকটা পদ্ধতি আছে। আমি HTML এর ভিতর CSS কোড কি হয়েছে ভিন্ন, এটা ভিন্ন জিনিস। HTML এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS অন্য একটা ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, অন্য ধরনের। তো এর ভিতরে এটাকে কম্বাইন কিভাবে করা হয়, তো তিনটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা নর্মালি HTML এর ভিতরে CSS লিখে থাকি। তো আমরা সেই পদ্ধতির একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল, আর একটা হলো ইনলাইন। এই তিন ধরনের হতে পারে নর্মালি, এটা আমি নর্মাল যেটা জেনারেল সেটাই আমি বললাম। তো এক্সটার্নাল ইন্টারনাল আমি এখন বলবো না, আমি এখন সরাসরি ইনলাইন অথবা ডাইরেক্টলি আমরা যে লিখতে পারি সেটা দেখাবো। তো মনে রাখবেন, যদি আপনি CSS ব্যবহার করেন, CSS বেসিক্যালি এই হেড ট্যাগের ভিতরে হয়। CSS কোডগুলো হেড ট্যাগের ভিতরে হয়। তো আমি হেড ট্যাগের ভিতরে এসে আমি একটা CSS কোড লিখব। তো আমার এখানে প্রথমে বডি থেকে আমি একটা ডিভিশন তৈরি করি, ডিভিশন এটা শুরু করলাম, এর ভিতর নাম কিছু দিলাম না, ভুলভাল সামথিং কিছু দিলাম, এবং এই ডিভিশনটা শেষও করলাম এবং এটাকে সেভ করলাম। এবার আমি এটাকে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ভিতরে জাস্ট একটা লেখা আসছে। তো সেটা তো বিক্রয়.com এর মতো হয় নাই, এরকম কোনো সেকশনও তৈরি হয় নাই, শুধুমাত্র লেখাটা আসছে। ধরেন এই লেখাটাই হলো আপনার news.com, এইটাই হচ্ছে নিউজ ওয়েবসাইট, যদি এটা আমাদের ডোমেইন না, এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। তো ডিভিশন করলাম। এখন আমি একটু আগে আপনাদের একটা কথা বলেছি, সেটা হলো যে ওয়েবসাইটের লেআউট অনুযায়ী এটাকে আলাদা আলাদা করতে হয়, যে এটা হেডার, এটা ফুটার, এটা নেভিগেশন, এটা আমরা আলাদা করতে হয়। তো সেই আলাদাটা হবে কিভাবে, আমি কিভাবে বলবো যে এইটা ওইটা, এটা ওইটা, এটা আমি কিভাবে করব? ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন স্কুলে স্কাউট হচ্ছে, তা স্কাউটের ভিতরে কিছু দল আছে যাদের দায়িত্ব হচ্ছে আপনার কি করবে, তারা পিটি করাবে। আবার কিছু দল আছে যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে। এখন সেই পরিষ্কার পরিচ্ছন্ন যারা দায়িত্বে আছে তাদের ড্রেস এক ধরনের, যারা স্কাউট আছে তাদের এক ধরনের, যারা ডিস্ট্রিবিউশন আছে তাদের আর এক ধরনের ড্রেস। তো আমরা এই যে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ধরনের ড্রেস পরবে, সেটা আমরা ফাইন্ড আউট করবো কিভাবে? হয় তাদের নাম ধরে, নাহলে রেজিস্ট্রেশন ধরে, হয় ডিপার্টমেন্ট ধরে, যে রান্নার ডিপার্টমেন্টে কে কে আসো তারা এই ড্রেসটা পরো। বা আমি বললাম যে যারা স্কাউটে আছেন তারা কারা কারা আছেন তারা এই ড্রেসটা পরেন। তার মানে কোনো না কোনো কিছু ধরে তাকে কল করে ডাকতে হয়। তো আমাদের বেসিক CSS লেখার সিস্টেমটা হলো হেড ট্যাগের ভিতরে আরো একটা ট্যাগ দিতে হবে যেটার নাম হলো স্টাইল, STYLE। স্টাইল শুরু করতে হয়, স্টাইল শেষ করতে হয়, শেষও করতে হয়। আমি এইটুক লেখার দ্বারা বুঝাইলাম স্টাইল শুরু এবং শেষের মাঝখানে এখন যা হবে সেটা হলো CSS। এখানে টাইপ বলে দিতে হয়, টেক্সট অ্যান্ড CSS এটা বলে দিতে হয়, না দিলেও কাজ করবে। কিন্তু আমরা কি বললাম যে আমরা এখন অনেক বেসিক কনসেপ্ট থেকে যেটা ইগনোর করা সম্ভব এখন সেটা আমরা ইগনোর করতেছি। আমাদের এখানে টাইপ না লিখে দিলে কোনো প্রবলেম নেই, মানে আপাত দৃশ্যতে কোনো প্রবলেম নেই, ভালো কোডিং না কিন্তু সেটা আপাতত প্রবলেম নেই। তো আমি এখানে হেডের ভিতর সবসময় স্টাইল দিতে হয়, এই বডির ভিতর যে দেওয়া যাবে না তা না, কিন্তু এটা উচিত না। তো হেডের ভিতর স্টাইল এই ট্যাগটা দিয়ে বুঝাইলাম যে আমি এখন এর ভিতরে যেটা লিখবো সেটা হলো একটা CSS কোড। তো আমি CSS কোড লেখার জন্য ফার্স্টে ব্যবহার করলাম হ্যাশ, হ্যাশ দিয়ে নাম দিলাম HEADER, হেডার। তো আমি এইখানে ডিভিশনকে কিছু বলি নাই যে এটা হেডার, এটা এখনো বলি নাই, কারণ কি আমি CSS এ লিখি নাই এই জন্য। তো CSS দিয়ে আমি একটা স্টাইল ঘোষণা করলাম যে একটা জামা হইলো লাল কালার, আবার আর একটা জামা ঘোষণা করলাম এই জামাটা নীল কালার, আর একটা দিলাম যে আর একটা জামা
সবুজ কালার কিন্তু পকেটটা নীল, ট্রাউজারটা হচ্ছে আবার ব্লু। এইরকম ভাবে কয়েকটা স্টাইল আমি বলে দিলাম। এবার আপনার এক একজন আসছেন, আমি বললাম আপনি এটা পরেন, আপনি ওইটা পরেন। আপনার কোন ডিপার্টমেন্টে? আপনি হচ্ছে রান্না ডিপার্টমেন্টে, তাহলে আপনি এই যে লাল নীল যেটা এটা আপনি পরবেন। তো আগে আমাকে কি তৈরি করতে হচ্ছে? জামা কাপড়। তারপর মানুষকে পড়াইতে হচ্ছে যে তুমি জামা কাপড় এইটা পরবা, তুমি এইটা পরবা। তো আগে জামা কাপড় তৈরি করার জন্য কিন্তু আমি স্টাইলের ভিতরে হ্যাশ দিলাম। কেন হ্যাশ দিলাম এটা পরে বুঝায় বলবো, সমস্যা নেই। হ্যাশ দিলাম কেন, হ্যাশ নাও হইতে পারে, সেটা পরে বুঝাই বলবো। প্যাটার্নটা আগে দেখেন। স্টাইল দিয়ে হ্যাশ দিয়ে বুঝাইলাম যে এখানে একটা হেডার হবে এবং তার ভিতর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হইলো স্টাইল লেখার, মানে সিএসএস লেখার নর্মাল একটা পদ্ধতি, যেটা আমরা সরাসরি হেডারে লিখতেছি। হ্যাশ দিলাম, হেডার দিলাম। যদি বলেন এখানে হেডার দেওয়ার শর্ত কিনা, না, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো হ্যাশ দিলাম, হেডার দিলাম। এবার এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, RED রেড। এবং আমি যে প্যাটার্নটা দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর কোলন দিলাম, এটা মুখস্থ ব্যাপার। এই প্যাটার্নটা আমরা করতে করতে মুখস্থ হয়ে যায়, এই জন্য আমরা এটা বুঝি। তো দিলাম ব্যাকগ্রাউন্ড রেড। এইবার আবার একটা সেমিকোলন দিয়ে আমি লিখলাম COLOR, কালার। কালার সমান সমান গ্রিন। তার মানে এটা হচ্ছে এক একটা প্রপার্টি ভ্যালু। আমরা হেডারে সিএসএস এ এক একটা স্টাইল কমান্ড করতেছি। যেমন আমি একটা ওই যে কাপড়ের কথা বললাম, এই কাপড়টা আমি সেলাই মেশিনে গেছি, যার আমি টেইলার্সে যে বললাম যে যারা রান্না করবে তাদের কি হবে, আমি বললাম কি যারা রান্না করবে তাদের ড্রেস হবে লাল। তারপরে কি হবে, তাদের জামার ভিতর লেখা থাকবে যে রান্নার ডিপার্টমেন্ট, সেটা লেখা থাকবে সাদা। তারপর আবার বলে দিলাম যে ওদের পকেট থাকবে নীল কালারের। আবার বলে দিলাম ওদের টুপি থাকবে, সেই টুপিটা আবার থাকবে ব্লু কালার। মানে কি, আমি বিভিন্ন স্টাইল অ্যাড করতেছি। এখানেও সেম একটা স্টাইল করতেছি, সেই স্টাইলটার নাম হলো হেডার স্টাইল। তো এর ভিতরে অলরেডি দুইটা স্টাইল আমি অ্যাপ্লাই করেছি। প্যাটার্নটা কিরকম, নাম দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, কালার গ্রিন, এইভাবে বলে দিলাম। এখন এইগুলো কোথায় পাওয়া যায়? কালার কি, এগুলো ফিক্স প্রপার্টি। এগুলো হচ্ছে আপনার ফিক্স দিতে হবে এবং সিএসএস এ উল্লেখ আছে। এগুলো আমার নিজের মতো করে দেওয়ার কিছু নাই। তো এইটা মুখস্থ রাখা লাগে, মুখস্থ আসলে রাখা লাগে না। এখন যে কোডার আছে সব বি লেখার সাথে আপনারা দেখছেন অলরেডি, যে যখন বি লেখা হয় তার সাথে চলে আসে ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ সব চলে আসে। এগুলো আমাদের কষ্ট করে মনেও রাখা লাগে না। আমি যখন এখানে লিখবো COL, তো তখন ও সাজেশন দিবে যে এটা কি কি হইতে পারে, সব এখানে চলেই আসে। তার মানে কষ্ট করে এগুলো করা লাগে না। আর ভালো এডিটর হইলে তো কিছুই করা লাগে না, ভালো এডিটরে এত কিছু করার প্রয়োজন পড়ে না। এখন আমি যে একটা জামা তৈরি করছি, একটা স্টাইল তৈরি করছি, সেটা আমি স্টাইলে বলে দিছি, কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক আমি ক্রিয়েট করি নাই। এখন যেটা করব, এই স্টাইলের ভিতরে যে ডিজাইনটা আমি তৈরি করেছি, স্টাইলটা আমি তৈরি করেছি, সেইটার নামটা এই ডিভিশনকে বলে দিব। তবে নেম বলে দেওয়ার নিয়ম হলো লিখে দিতে হয় আইডি। আমরা অবশ্যই জানি হোয়াট ইজ অ্যাট্রিবিউট। আমরা এখানে আগের যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম কিন্তু যে href একটা একটা অ্যাট্রিবিউট আমরা জানি, আমরা তারপর হাইড বাইড লিখেছিলাম। তো এই ডিভিশনের ভিতরে ওই স্টাইলের জামাটা পরাইতে গেলে যেটা লিখতে হয় সেটা হলো আইডি। আইডি সমান সমান ওই যেটা, সেই নামটা, এই নামটা বলে দিতে হবে। যে আমি উপরে একটা স্টাইল করছি, সেই জামাটা আরো অনেক জামা তৈরি করব বা অনেক স্টাইল তৈরি করব, কিন্তু এখানে এসে ডিভিশনে বলে দিতে হবে যে তোমার জামার নাম হইলো হেডার। আপনারা কি বিষয়টা মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, আপনারা বুঝতেছেন কিনা বা ডিফিকাল্ট হচ্ছে কিনা? জি ভাই, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তাহলে আমি যেটা অ্যাপ্লাই করলাম সেটা আসলে কাজ করছে কিনা একটু দেখতে চাই। সেভ করলাম, Ctrl+S। এবার আমাদের যে লেআউট ছিল, আমাদের যে ওয়েবসাইট ছিল, সেখানে এসে এটাকে রিলোড দিই। এই দেখেন আমার স্টাইল কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়েছে। ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম রেড, কালার দিয়েছিলাম গ্রিন, এটা চলে আসছে। তো আমাদের কিন্তু, আমি শুধু ডিভিশন না, আমি কিন্তু এরকম একটা ডিজাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে এই দিকে যাচ্ছি। ওকে, তো আমি এখানে আরো ডিজাইন আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এটা যেটা হয়, এটা এরকম একটা লাইন ওয়াইজ লিখলে ভালো হয়, যেহেতু নতুন আমরা এইভাবে লিখলে ভালো হয়। এরকম শুরু, এই মাঝখানে দুটো প্রপার্টি আছে বা দুটো ডিজাইন আছে, আরো ডিজাইন অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড না দিয়ে ধরেন আমি এখানে দিলাম বিক্রয়.com মতো কাছাকাছি গ্রিন, এই গ্রিন দিয়ে দিলাম। আমরা কিন্তু কালার বিক্রয়.com থেকে পিক করে নিতে পারি, কালারটা চেক করে নিতে পারি, কালার কোডটা ফাইন্ড আউট করে নিতে পারি, এটা করা যাবে, কিন্তু সেটা এখন না, আমি পরে করব। কালার গ্রিনের জায়গায় আমি দিলাম হ্যাশ দিয়ে আমি দিলাম 2 3 4 5 3 4,
এটা হচ্ছে কালার কোড। আমরা এই যে এরকম ডাইরেক্ট কালার বলে দিতে পারি, আবার এইভাবে কালার বলেও দিতে পারি যে 2 3 4 5 এই 1 2 3 4 5 6 অক্ষর নয়, 6 অক্ষর হলো কালার একটা কোড। RGB রেড গ্রিন ব্লু এটা পরে আমরা বানানোই শিখবো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে কালার দিয়ে এবার এটাকে রিলোড দেই, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওই যে কালারটা দিচ্ছে সেটা হলো এটা। যদি আমি এখানে 3টা F দিই, F F F, এবার আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখেন F মানে হলো ফুল, মানে 100%। তো যদি এইটা দিই তাহলে কালার হয়ে গেছে হোয়াইট। আবার যদি কালার এখানে 0 0 0 এই 3টা 0 দিই বা 6টা 0 দিই, তাহলে সেটার কালারে আসবে হচ্ছে এখানে ব্ল্যাক। তো এটা হচ্ছে জিরো লেভেল, রেড গ্রিন ব্লু। তো ধরেন কালারটা হয় এরকম, কালার কোড এখন না জানলেও চলবে। 99 হলো ম্যাক্সিমাম ভ্যালু, এইখানে 6টা কোড যদি দেই, তো প্রথম দুইটা হচ্ছে একটা স্পেস দিয়ে বুঝাই 9999। তো প্রথম দুইটা হলো রেড, তারপর দুইটা হলো গ্রিন, তারপর দুই হলো ব্লু। তো রেডের পরিমাণ কত, আমি বললাম রেডের পরিমাণ 99 ভিতর হবে 10। তারপরে গ্রিনের পরিমাণ হবে কত, সর্বোচ্চ 99, আমি বললাম যে রেড গ্রিনের পরিমাণ হবে 80। তারপর ব্লুর পরিমাণ কত হবে হচ্ছে 56। এবার স্পেসটা মুছে দিই, স্পেসটা খালি বোঝানোর জন্য দিছিলাম। তাহলে এটা একটা কালার কোড হয়ে গেল। এবার সেভ দিলে এই কোডটা কম্বাইন করলে এই রেড গ্রিন যে আমি পার্সেন্টটা দিয়ে দিলাম, সেই পার্সেন্টটা কম্বাইন করলে যে কালারটা আসে সেটা হলো এইটা। যেটা বোঝা যাচ্ছে না, এই জায়গাটা কালার আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম FFF, বা ডাইরেক্ট হোয়াইট লিখেও দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সবসময় এরকম ডাইরেক্ট লেখা উচিত না, কিছু জায়গায় আমাকে কালার কোড ব্যবহার করতে হবে। এই যে হোয়াইট দিচ্ছি, তো হোয়াইট চলে আসছে। এখন আমার ডিজাইনটা এখনো বিক্রয়.com মতো হয় নাই। কেন হয় নাই, কারণ এখানে আরো অনেক ডিজাইন স্টাইল অ্যাপ্লাই করা বাকি আছে। তো একবার যখন আপনি এই নামটা বলে দিচ্ছেন যে তোমার স্টাইলের নাম হলো হেডার, এবং আপনি এখানে স্টাইল করছেন, এখন আপনি শুধুমাত্র এইখানে চেঞ্জ করবেন, স্টাইলে চেঞ্জ করবেন, অটোমেটিকলি ও এইখানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি আর দু একটা কোড এখানে অ্যাপ্লাই করি, তারপর আপনাদের ইনস্পেক্টর শিখাই দেবো যে ইনস্পেক্টর দিয়ে কিভাবে একদম ইজিলি আমরা ওয়েবসাইট ডিজাইনটা, ওয়েবসাইটটা ব্রাউজার থেকেই করে নিতে পারি কিভাবে। তো আমি দুটো জিনিস বসাইলাম। যদি বলেন ভাই এটা কোথায় পাওয়া যাবে, এটা মুখস্থ ব্যাপার। আচ্ছা, এবার আমি বিক্রয়.com কে খেয়াল করি, এটার বিক্রয় বা লেখার উপরে বা নিচে কিছু স্পেস আছে, ফাঁকা আছে। আমাদের সমস্যাটা হইলো আমাদের লেখার সাথে ওইটার কোনো ফাঁকাই নেই, তার মানে উপরে স্পেসিংটা একদমই নাই। তো আমরা যেটা করতে পারি, উপরে বা নিচে ফাঁকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আরেকটা CSS কোড ব্যবহার করতে পারি, সেটার নাম হলো পেডিং। এই দিলাম পেডিং। এখন দরকার, আমি পেডিংটার অনেক ভ্যালুয়েশন আছে, তো আমি 4টা দিক হইতে পারে পেডিং। পেডিং মানে হলো, আমি এটা একটু ছবি ড্র করে দেখাই। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন পেডিং এন্ড মার্জিন। ধরেন এই যে একটা লেখা আছে পোস্ট ফ্রি অ্যাড, এই হলুদ কালার দেখতে পাচ্ছেন না সবাই, পোস্ট ফ্রি অ্যাড দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন, আছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো দেখেন এই জি যে ভাইয়া দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। এই যেখানে পোস্ট ফ্রি অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে মনোযোগ সহকারে আমি জুম করি, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন। আমি এই যে পোস্ট ফ্রি অ্যাড, এইটা খেয়াল করে দেখবেন, এই পোস্ট ফ্রি অ্যাডের লেখার এই যে হলুদ যে অংশ এবং লেখা এর মাঝখানে একটু গ্যাপ আছে, এই যে চারপাশে, এই গ্যাপটা হলো পেডিং। আমি মার্কিং করে দেখাই, এই যে অংশটুকু আছে, এই যে ফাঁকা জায়গা, তারপরে এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এইটা হলো পেডিং। আর এই লেখা এই বাটনটার উপরে এই যে ফাঁকা জায়গাটুকু আছে, এইটুকু হলো মার্জিন। এই যে উপরে এইটুকু হলো মার্জিন, এইটুকু হলো মার্জিন। পেডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য হলো এইটা, পেডিংটা হলো সেকশনের ভিতরে হয়, মার্জিনটা ওই সেকশনের বাইরে হয়। এই হলো পেডিং আর মার্জিনের পার্থক্য। তো বিক্রয়.com এ এই ডিজাইনটা হতে গেলে আমরা তো এই সবুজটাই করি নাই, বাটনে পরে যাই, এই সবুজটাই তো করতে পারি না, তো এটাকে পেডিং দরকার। তো আমি এখানে লিখলাম পেডিং। পেডিং এর 2টা ভ্যালু হয়, 4টা ভ্যালু হয়, একটা ভ্যালু হতে পারে। পেডিং দিয়ে দিলাম 20 px, px মানে হলো পিক্সেল। তো বলে দিলাম পেডিং হবে 20 পিক্সেল। এবার আমি এইখানে যেটা করেছিলাম আমরা সেটাকে রিলোড দেই। আপনারা দেখেন ওই যে ওইটা যতটুকু যেরকম অনেক গ্যাপ ছিল, আমাদেরটা কিন্তু সেরকম একটা গ্যাপ হয়ে গেছে অলরেডি। কিন্তু এটা পুরোপুরি ডিফাইন না, পুরোপুরি ডিফাইন না, কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আমাদের এটা আরেকটু নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ওকে, প্রবলেম নেই।
তো পেডিং থেকে 20 না দিয়ে আমি দিয়ে দিলাম 25, এবং আমি একটা কাজ করতে পারি 25 দুইবার দিতে পারি। এই দুইবার দিলাম, এটা নোট করে ফেলেন, আপনারা স্ক্রিনশট নেবেন বা মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো করে একবার দুইবার ঘষা মাজা করবেন। এখানে যা বলতেছি আসলে জাস্ট মুখেই বলা যায়, এগুলো কঠিন কোনো প্রোগ্রামিং না, সহজ। দুইবার কেন দিলাম? এই দুইবার দেওয়ার মানে হইলো এই প্রথমটা হইলো উপরে এবং নিচে, পরেরটা হলো ডানে এবং বামে। তা আমি যদি চাই যে পেডিং 25 পিক্সেল, কিন্তু সব দিকে 25 না, উপর নিচে হবে 10, ডানে বামে হবে 20, তাহলে আমি দিব কিভাবে? তখন হলে এইভাবে দিতে হয়। প্রথম যেটা দিচ্ছি সেটা হলো উপর নিচ, পরে যেটা দিলাম সেটা হলো ডানে এবং বামে। বা আমি যদি চারটা একসাথে দিই, যদি চারটা 25 এভাবে চারটা ভ্যালু দিই, তাহলে এটা হলো উপরের পেডিং, তারপর ডানে, তারপর নিচে, তারপর বামে। যদি না বুঝেন চারটা দরকার নেই, দুইটা দেন, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে শিখি, সমস্যা নেই। তো এবার দুইটা দিলাম, তো পরিবর্তনটা বুঝবো কিভাবে? আমি দিলাম 50, ধরেন চেঞ্জ করে দিলাম। এবার রিলোড করি, দেখেন এইটার উপর নিচ আর ডানে বামে কিন্তু সেম পেডিং না, এখানে 50 উপরে 25। তাহলে আমরা কি পাইলাম? বিক্রয়.com এর মতো কাছাকাছি একটা বার পাইছি কিনা, কি মনে হয়? পাইছেন? জি ভাই। জি ভাই। জি ভাইয়া স্যার বুঝা যাচ্ছে না। এইবার একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ডেভেলপার টুলস আমরা একটা শিখি, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা বুঝলে আপনি এইটুক যদি বুঝে থাকেন তাহলে ডিজাইনটা আরো সহজে করতে পারবেন। দেখেন আমরা যদি প্রত্যেকবার এরকম এক একটা লাইন কোড লিখি, আবার এখানে আসি, আবার অ্যাপ্লাই করি, রিলোড দেই, তাহলে যেটা হবে অনেক লেন্দি প্রসেস হবে, অনেক কষ্ট করতে হবে। তো আসলে এটা করা লাগে না। আমরা যদি কোনো ওয়েবসাইটের কোড দেখতে চাই, আমরা জানি কন্ট্রোল ইউ প্রেস করলে ওই ওয়েবসাইটের কোড দেখা যায়, তো সেই কোডটা কিন্তু সম্পূর্ণ কোড দেখা যায়। কিন্তু আমি যদি এইটা জানতে চাই যে এই এই পোস্ট ফ্রি অ্যাড এইখানে কোন কোডটা ব্যবহার করা হয়েছে, বা এই অল অ্যাডস এই ডিজাইনটা করার সময় কোন এইচটিএমএল কোন সিএসএসটা ব্যবহার করা হয়েছে, তাহলে আমি কিভাবে বের করব? টোটাল কন্ট্রোল ইউ দিলে যেটা আসে সেটা ডিটেলস না, এটা জাস্ট একটা টেক্সট ভিউ আসছে, কিন্তু এই মাত্র এই 2 লাইন কোডে যে এত বড় ওয়েবসাইট আছে তা কিন্তু না। তো আরো ডিটেলসের জন্য এখানে কোন কোড ব্যবহার করে সেটা দেখার জন্য আমরা ডেভেলপাররা ডাইরেক্ট একটা ডেভেলপার টুলস ব্যবহার করি, যেটা সব ব্রাউজারে থাকে, ফায়ারফক্স, গুগল ক্রোম, ব্রেভ ব্রাউজার, সব জায়গায় থাকে। এটাকে বলা হয় ইনস্পেক্ট এলিমেন্ট। আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে এসে কিবোর্ডের ডান সাইডে এটা ক্লিক করেন, তাহলে আপনি অপশন পাবেন ইনস্পেক্ট। যদি সেটা ক্রোম হয় তাও পাবেন ইনস্পেক্ট। তা আমি এখানে এসে রাইট ক্লিক করে যখন ইনস্পেক্ট দিলাম, তখন এইখানে ডিজাইন করতে গেলে যে কোড সেইটা এখানে শো হয়েছে। এই দেখেন লি, আমরা লি চিনি না, হোয়াট ইজ লি? চিনেন আপনারা লি? লিডিয়া লিস্ট বোঝায়। লিস্ট বুঝায়। তারপরে ইউএল চিনেন না? ইউএল ইউ উইল আনঅর্ডারড। বি আনঅর্ডারেড লিস্ট। তারপরে ডিভ চেনেন না? আজকে তো ডিভ আলোচনা করা হয়েছে, তাই না? তো দেখেন আমরা এখন এই কোডের ভিতরে অপরিচিত জিনিস এখন কম, আমরা ডিভিশন চিনি, আমরা চিনি ইউএল, আমরা চিনি লি, ওরা সেম কোড গুলো যে লিস্টই ব্যবহার করছে, এটা পরের লিস্ট, এটা পরের লিস্ট। তাহলে আমরা ইনস্পেক্ট দিয়ে কি পাচ্ছি? আমরা ওই কোডটার ডিটেলস পাচ্ছি, যে এইখানে এইটা তৈরি করার জন্য অ্যাঙ্কর ব্যবহার করা হয়েছে, এবং মাউস ঘুরান এখানে দেখাচ্ছে যে কোন সেকশনের ভিতর কোনটা কোড আছে। এই যে ইউএল, এবার আরেকটু উপরে যায় এটা হলো বিক্রয়.com, আরেকটু নিচে যায় এটা হলো বাংলা, আরেকটু নিচে গেলে পাবো ওই যে ডান পাশের পোস্টের সেকশন, প্রত্যেকে দেখা দিয়েছে। অথবা এই কর্নারে একটা বাটন আছে সিলেক্ট এলিমেন্ট, এটা ক্লিক করে আমি যেখানে ক্লিক করব ও ওইখানের অপশন দেখাই দিবে, যেখানে নিয়ে আসলাম ওই দেখেন কালার কোড সহ সবকিছু বলে দিচ্ছে যেখানে কোন কোন সেক্টর আছে। এবং এটাকে একটু সাইডে নিয়ে আসি, এটা একটু ডিস্টার্ব হচ্ছে। আপনারা দেখবেন যে এখানে আবার ডান সাইডে এই সেক্টরের জন্য যে সিএসএস কোডগুলো এই যে ডান পাশে এইগুলো আবার এখানে শো করছে। তার মানে আমরা প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারতেছি, যেহেতু দেখতে পারতেছি তাহলে আমরা এইখানে যেটা নতুন ডিজাইন করছি সেটাও দেখতে পারবো অবশ্যই, যেখানে কোন কাজটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদিও জানি যে আমাদের এখানে ডিজাইন করার জন্য আমরা কি ব্যবহার করেছি, হেডার, এবং হেডার নামে যে স্টাইলটা সেটা শুধুমাত্র এখানে বলে দিছি আইডি সমান সমান হেডার, এটা জাস্ট বলে দিছি। তো আমি এখানে আরো অনেক ডিজাইন করতে চাই, কিন্তু লাইভ করব, ইনস্ট্যান্ট করব, তাহলে আমার ইনস্পেক্ট এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো নিউ ওয়েবসাইটে আসলাম, এটাকে রিলোড দিলাম, এইটা যেরকম ইনস্পেক্ট দিয়ে বের করেছি এটাও রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। খেয়াল করে দেখবেন ওই যে আমরা যা যা কোড লিখছিলাম না, ওই যে হেডার লিখছিলাম, হেডার ওয়েবসাইট লিখছিলাম, বডির ভিতর কি লিখছিলাম, একটা এই যে হেডের ভিতর কি লিখছিলাম, ওই যে হেডার ব্যাকগ্রাউন্ড সিএসএস, ওই যা লিখছি দেখেন মাত্র এই কয় লাইন কোড, এবং আমাদের কোডেও সাপোজ ওই কয় লাইন কোডই এখানে আছে।
তো আমি এখানে ক্লিক করলে একটা মজার জিনিস হবে, আমি যদি এই হেডারটাই ক্লিক করি দেখতে পারবো ওই যে কোডগুলো আমি অ্যাপ্লাই করছিলাম না, ব্যাকগ্রাউন্ড, কালার, পেডিং, সেইগুলো এই সেম কোডগুলো ব্রাউজারে চলে আসছে ইনস্পেক্ট দেওয়ার কারণে, যেহেতু আমি এখানেই প্লে করছি। তো এটার মজাটা কোথায়? মজাটা হলো আমি এখানে ইনস্ট্যান্ট নিচের লাইনে আবার নতুন কোড লিখতে পারবো, আবার ইনস্ট্যান্ট করে পরের লাইনে নতুন কোড লিখতে পারবো। তাহলে আমি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করে ইনস্ট্যান্ট প্রিভিউ দেখতে পারতেছি, বারবার আমার করা লাগতেছে না। যেমন আমার এই কালারটা বিক্রয়.com এর মতো এরকম কালার লাগবে, তো আমরা এখানে কালার পিক আপাতত করলাম না, কালার পিক করে সেম কালার দিতে পারবো, দিলাম না। আমরা ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে গ্রিন, তো গ্রিনে ক্লিক করে আমি এটাকে মুছে দিয়ে দিলাম হ্যাশ 1 2 3 4 5 6, 6টা দিলাম, আন্দাজে দিলাম, আন্দাজে 1 2 1 2 দিলাম, তাতে কালার হয়ে গেছে এইটা। ধরেন তার মানে কি লাইভ একটা এক্সাম্পল দেখতেছি যে এইটা হলে এটা হবে। যদি এটা মুছে দিয়ে দিলাম RED রেড, দেখেন ইনস্ট্যান্ট, সাথে সাথে আমি ইনস্ট্যান্ট ব্রাউজার থেকেই আমি ওয়েব ডিজাইনের কাজটা করতেছি। এই যে রেড দিলাম, রেড হয়েছে না, সবকিছু হচ্ছে। এবার আমি যদি এইটা না করতে চাই, সরাসরি এই যে কালার যেটা আছে এই কালারের উপরে একটা ক্লিক করলে এই জায়গা কালারের প্যানেলই চলে আসবে। এবার আপনি ধরে ধরে ট্র্যাক করে বের করেন যে কোন কালারটা এটার জন্য পারফেক্ট। এই যে আমি বের করলাম, এবার এখান থেকে টেনে দিলাম, এখান থেকে একটু বাড়াইলাম, এই কালার না এই কালার, আমার যে কালার হলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি সেইটা ব্যবহার, ধরেন এইটাই হচ্ছে আমার পারফেক্ট কালার। কালার ওকে, ডান। এবার পেডিং মনে করেন একটু বেশি হয়ে গেছে, তাহলে আমি পেডিংটাকে আর একটু কমিয়ে দিই, এই যে আমি একটু কমিয়ে দিলাম, এইখান থেকে আর একটু বাড়িয়ে দিলাম। তো আমি ইনস্ট্যান্ট সবকিছু আমি এখানে করতে পারতেছি। যদিও বিক্রয়.com এর উপরে এই ফাঁকাটা নাই, আমাদের এখানে ফাঁকাটা আছে, কারণ হলো এটাকে রিসেট করা হয় নাই, রিসেট করলে এই ফাঁকাটা থাকে না। তা আমি যে নতুন নতুন করে পরিবর্তন করছি সেটা কিন্তু সেভ নাই আমার এইখানে, কিন্তু এটা সেভ নাই। তো এই কোডটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে কন্ট্রোল সি সিলেক্ট করে কপি, কপি দেওয়ার পরে আমাদের যেহেতু পরিবর্তন করছি এটা এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তাহলে কি করলাম? লাইভ চেঞ্জ করলাম। এবার আপনি এটাকে রিলোড দিলেই দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন একদম ক্লিয়ার একটা জিনিস, একদম সিম্পলি আমরা করে ফেললাম। তো এখন আমাদের এই বিক্রয়.com এর মতোই আমাদের একটা কনসেপ্ট দরকার। তো আমি এখন কি করব, এই বিক্রয়.com এর টোটাল ব্লু যে সেকশনটা ছিল সেটা তো করে ফেলছি, এটা ওকে, ডান। এখন আমাকে আর একটু কিছু কাজ করতে হবে। এই গ্যাপটা আছে, গ্যাপটা আমরা রিসেট করে দিব পরে, আপাতত না, আমরা পরে থেকে রিসেট করে দিব। তো ধরেন এইখানে বিক্রয়.com এর কর্নারে লেখা নেই, আমাদের এখানে কর্নারে লেখা, বিক্রয়.com এর লেখাগুলো সব মাঝ বরাবর, দেখেন মাঝ বরাবর লেখাগুলো। তো আমরা এখন এই হেডার ডিভিশনের ভিতরে আরো একটা ডিভিশন তৈরি করব, ধরেন নাম দিলাম ডিভিশন, আর একটা ডিভিশন হেডারের ভিতরে আর একটা ডিভিশন, সেই ডিভিশনটার নাম দিলাম আইডি সমান সমান মেনু, ওগুলো নাম দিলাম মেনু, মেনু বা অন্য কিছু নাম হইতে পারে। আচ্ছা এখন আপনারা আমাকে একটু সাজেশন দেন তো, এই যে আরডি মেনুটা দিলাম, এখন আমার নেক্সট স্টেপ কি? আমি যে মেনুটা দিলাম এখন আমাকে কি করতে হবে, কে বলতে পারবেন? মেনু তো দিলাম, এখন আমাদের করণীয় বিষয়টা কি? মেনু তো ক্রিয়েট করলাম, স্টাইলের মধ্যে একটা মেনু মেনু হ্যাশ মেনু দিতে হবে। রাইট। আমরা আমরা এখানে বলছি যে তোমার জামা এইটা, কিন্তু টেইলার্সে জামাটা তৈরি করি নাই, তো টেইলার্স হইলো স্টাইল এর ভিতরে। তাহলে আমরা কি করছি, আমরা এখানে বলছি তুমি নীল জামাটা পরো, কিন্তু সিএসএস এ বলি নাই যে তুমি এরকম একটা জামা তৈরি করো। স্টাইলের ভিতরে এসে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি লিখলাম মেনু, যেমন দিছে তেমনই দিতে হবে। তারপর তার ভিতর কি কি স্টাইল হবে সেটা এই গ্রেটার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাকে বলে দিতে হবে, সেইটা আমি এখন আস্তে আস্তে একটা একটা করে বলবো। তাহলে একটা ডিভিশন, তার ভিতরে আর একটা ডিভিশন কিন্তু আমরা তৈরি করে ফেলছি। হেডারের কাজ হইলো ওই টোটাল ব্যাকগ্রাউন্ড করা। এবার পরবর্তী যে আমরা এই মাঝখানের যেগুলো করব সেগুলো হলো এই মেনু ডিভিশনের ভিতরে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেই, আমি যে হ্যাশটা ব্যবহার করলাম এটাকে বলে সিলেক্টর। আমি এই ডিভিশনটাকে আইডি দ্বারা সিলেক্ট করছি, যদি আমি এখানে আইডি না দিয়ে CLASS ক্লাস বলে দিই, ক্লাস, ক্লাসও এক প্রকার স্টাইল, একটা অ্যাট্রিবিউট। যদি ক্লাস বলি তাহলেও কোনো দোষ নাই, এটাও যদি ক্লাস বলে দিই কোনো দোষ নাই, এটাও যেমন আইডিও তেমন। কিন্তু যদি আমি এখানে ক্লাস বলে দিই তখন এখানে হ্যাশ হবে না, তখন এখানে হবে ডট, এখানে হবে ডট।
ডট মানে হলো ক্লাস সিলেক্টর, এটা এক প্রকার সিলেক্টর। আর যদি আমি এখানে ক্লাস না বলে আইডি বলে দিই তখন এখানে হেডারে দিতে হবে হ্যাশ। এই হলো পার্থক্য। যদি বলেন স্যার একই জিনিস তাহলে দুইটা কেন, আছে কিছু জায়গায় আমার ক্লাস ধরতে হবে, কিছু জায়গায় আইডি ধরতে হবে, এই জন্য আমরা দুটো অপশন ওরা দিছে, আমি যেহেতু কোনো একটা, এই বাদেও ডাটা দিয়েও সিলেক্ট করা যায়। তো আমরা এখানে যেহেতু হ্যাশ শিখেছি তো আমরা হ্যাশ দিয়েই করি, আবার ক্লাসও আমাদের লাগবে, তো আমরা ক্লাসও একটা রাখি একটা হ্যাশও রাখি। আচ্ছা সবই ক্লাস করে দিই, আপনারা আইডি তো বুঝতেই পারছেন, আমি ক্লাস দিয়ে দিই কারণ ক্লাসের ব্যবহার এখন বেশি হবে। আচ্ছা ডট দিলাম কেন, কারণ হলো আমি এখানে ক্লাস লিখছি, হেডারের নাম ও খুঁজবে। যদি এখন এখানে আমি হ্যাশ দেই তাহলে ও এখানে বলে দিছি যে তোমার জামাটা পাবা অমুক টেইলার্সে, কিন্তু অমুক নামে কোনো টেইলার্সই নাই, কারণ আমি তো এখানে ক্লাস বলেছি, এখানে কোনো ক্লাস হেডার নামে কোনো ক্লাস নাই। দেখেন সেভ দিয়ে রিলোড দেই, এই যে আমাদের ডকুমেন্টস হারাই গেছে। কেন হারাই গেছে, কারণ ওই নামে কোনো ক্লাস কিন্তু পাই নাই। কিন্তু আমি যদি হ্যাশের জায়গায় এখানে ডট দিয়ে দিই, সেভ করি, রিলোড দেই, তাহলে আমি কি পাবো, আমি কিন্তু ঠিকই এটা পেয়ে যাবো। ওকে, তো এইবার আমরা মেনুর ভিতরে কিছু কোড লিখি। তা আমি মেনুর ভিতরে এই কোডটা না লিখে, যেহেতু আমি সিএসএসটা এখানে বলে দিছি, এবার আমি আমাদের আবার লাইভ আমরা এটাকে চেঞ্জ করি, একটা রিলোড, এইখানে এসে ইনস্পেক্ট, আমরা দেখতে পাচ্ছি হেডারের ভিতরে মেনুতে ক্লিক করলাম, এই মেনুটা পুরো ফাঁকা কারণ আমি ওখানে কোনো কোড লিখি নাই। তো আমি এর ভিতরে এটাকে আবার দিলাম ব্যাকগ্রাউন্ড, দেখেন সব সাজেশন কিন্তু এখানে দিচ্ছে, যে লেখার সাথে সাথে এই যে আমাকে সব সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড এটার কালার দিলাম রেড, রেড দিয়ে দিলাম। তাই মেনুরে দিয়েছি কিন্তু মেনুর সাইজ একদম ছোট, তো এটার ওয়াইড WIDTH হাইট এবং ওয়াইড দৈর্ঘ্য এবং প্রস্থ আমি ওয়াইড বলে দিলাম 990 px 990 পিক্সেল। এবার হাইট উপর নিচ, হাইট আমি বলে দিলাম 50 পিক্সেল। এবার দেখেন আমার কিন্তু কি হয়েছে, একটা ওই সেক্টরের ভিতর আবার আর একটা সেক্টর তৈরি হয়েছে, ওটার ভিতরে হেডার তো ব্লু কালার ছিল, তার ভিতরে আরো একটা সেক্টর তৈরি হয়েছে যেটার নাম হলো মেনু। তো আমাদের এই সেক্টরের জন্য আমরা কিন্তু কাজ শুরু করতেছি, এই রেড কালার আমরা দিব না, জাস্ট ভিজুয়ালি শো করার জন্য আমি এটা করলাম। আচ্ছা এবার দিলাম মার্জিন, মার্জিনের ভিতরে বলে দিলাম 0AUTO অটো, 0 মানে হইলো মার্জিন ও উপর নিচ 0 0 রাখবে, আর অটো দেওয়ার মানে হইলো ও ডানে বামে অটোমেটিকলি অ্যাডজাস্ট করবে। তো আমরা কি বলছি, শুধু দুইটা ভ্যালু হতে পারে, চারটা ভ্যালু, দুইটা ভ্যালু দিয়ে আমরা করছি, যেমন পেডিং আমরা উপর নিচ ডানে বামে করছিলাম। তো এখানে 0 মানে হইলো উপর নিচ, আমি যদি এখানে বাড়াই দিই, ধরেন আমি এখানে 16 পিক্সেল, উপর নিচ কিন্তু বাড়তেছে, 0 করে দিলাম তাহলে কিন্তু কমতেছে 0। আর অটো দেওয়ার কারণে ও ডানে এবং বামে যেটা করছে অটো মার্জিন সেট করে নিছে, অটো মানে হলো মাঝামাঝি অটো সেট করে নিছে, তার মানে আমি মাঝামাঝি একটা সেক্টর কিন্তু পেয়ে গেছি। হাইটটা আর একটু বাড়িয়ে দিই, 60 পিক্সেল করে দিই। ওকে, তাহলে আমি কিন্তু এই সিএসএসটা আমার কোডে লিখি নাই, সরাসরি ব্রাউজারে অ্যাপ্লাই করে লিখতেছে, এটা একটা ওয়েব ডিজাইনের একটা টার্মস। অনেক এডিটরে এইটাও করা লাগে না, এডিটরেই লাইভ প্রিভিউ দেখা যায়, কোড লিখলেই অটোমেটিকলি প্রিভিউটা চলে আসে। তা আমরা একদম স্কেচ থেকে শিখতেছি এবং সেই জন্য আমি এগুলো একটু সনাতনী বা যেভাবে আমরা করতে পারি নর্মালি সেভাবে আমি দেখাচ্ছি। যাই হোক, আমার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, সরাসরি এখানে রাইট ক্লিক করেও কপি করা যায়, করলাম। এবার এই কোডটা এখানে বসাই দিই, তার মানে আগে পিঠা বাজতেছি, পিঠা ভাইজা তারপরে চুলায় বসাচ্ছি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমাদের মেনুর সিএসএসও ওকে ফাইন। এবার আমি এটাকে একটু রিলোড দেই, দেখেন এটা হয়েছে। আচ্ছা নিউজ ওয়েবসাইট যে মেনু এসব তো লাগবে না, আমাদের এখানে হবে লোগো অল অ্যাডস, এরকম হবে, এরকম একটা হেডার আমাদের করতে চাচ্ছি। ওকে, তো লোগো কিন্তু আমাদের নাই, তো লোগোর জায়গায় আমরা শুধুমাত্র লেখাটা দিব, এই লেখাটা দিব, এই আইকনটা ধরেন দিব না। ওকে, তো আমাদের সেক্টর কিন্তু অলরেডি মাঝ বরাবর চলে আসছে, ওদের যেরকম এই পাশ মাঝ বরাবর আসছে, যদিও কালার নাই ওদের, আমাদের কালার আছে এই জন্য চোখে বাঁধতেছে, কিন্তু আমরা বসাই দিব, সমস্যা নেই। কিন্তু ওদের ফুল ডিভিশন, আমাদেরও ফুল ডিভিশন, কিন্তু আমাদের ডিভিশনটা একটু বেশি বড়, এগুলো সব অ্যাডজাস্ট করে নিব আমরা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এইবার আসি লোগোর লেখাটা। তো এই যে নিউজ ওয়েবসাইট লিখছিলাম সেটা কিন্তু নর্মাল লিখছিলাম, এটা বাদ ডিলিট করে দিই। মেনুর ভিতরে এসে আমি এখন একটা নতুন করে একটা কোড লিখলাম, ট্যাগ লিখলাম, সেটার নাম ধরেন কি নাম দিলাম, H3 নাম দিলাম লোগো, বা যে কোনো বিক্রয় লিখলাম, ধরেন বিক্রয় লিখি, এটা ধরেন বিক্রয়। এবার H3 তো অবশ্যই ক্লোজ করতে হবে, ওই দেখেন আগে শিখছিলাম, এই যে কাজে লাগতেছে,
বসায় দিলাম। এবার এটাকে সেভ দিয়ে আমাদের ব্রাউজারে রিলোড করি, দেখবেন এটাই ভিতরে কিন্তু চলে আসছে, কারণ আগে বাইরে ছিল এখন ভিতরে আসছে, হয়ে গেছে কিন্তু। এখন আমাদের দেখতে খারাপ লাগতেছে, এই সেক্টরটা আগে যেটা করছিলাম সেটা সেক্টরটা অনেক বড় হয়ে গেছে, পেডিং বেশি দিয়ে ফেলাইছিলাম। আচ্ছা আমি এটা একটু কমিয়ে দিই। আচ্ছা এই যে পেডিং ছিল 25 পিক্সেল, আমি এটাকে একদম কমিয়ে দিলাম। আবার এদিক থেকেও আমি এটাকে একদম কমিয়ে দিলাম, ডান সাইডটা বাম সাইড থেকে আমি এটা দিয়ে দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল দিলেও ডান। ওকে, তাহলে হেডারে কিন্তু একটু পরিবর্তন করছি, কালার ঠিক আছে কিন্তু এটা পরিবর্তন করছি, পেডিং একদম কমিয়ে দিয়েছি। ওকে, এটাকে এইটুক করতে হবে, যেহেতু এটা পরিবর্তন করছি শুধু এইটুকু কপি করলাম, কপি করে আমাদের ওই যে হেডার সিএসএস পেডিং, আপনি লিখতেও পারেন, আপনি যদি না বুঝেন আমি সরাসরি এখানে লিখে দিলাম যে 7 পিক্সেল আর এখানে তো 0 পিক্সেল, লিখে দেন, তাও কোনো প্রবলেম নাই, দিলাম, রিলোড দেই, এটা সলভ। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, নিচে 7 হয়েছে উপরে কিন্তু 7 হয় নাই, তার কারণ হলো যে হেডারটা ব্যবহার করছি এই সন, এই হেডারের আবার উপরে মানে ডিফল্ট ভাবে একটু মার্জিন থাকে এই জন্য। তার মানে আমাকে এই যে হেডারটা দিলাম সেই হেডারটারও ক্লাস বসাইতে হবে, প্রত্যেকটা ক্লাস বসাইতে হবে। h3 ক্লাস সমান সমান এটা নাম দিলাম হচ্ছে এই হেডার লোগো, একটা আন্ডারস্কোর দিতে পারেন, আন্ডারস্কোর হাইপেন দিতে পারেন, লোগো। এবার আমার এই নামে তো কোনো ক্লাস তৈরি করা নাই, এগুলো কিন্তু আপনার কি বলে ভালো এডিটরে এইখানে লেখার সাথে সাথে এইখানে আসলেই অটোমেটিকলি সাজেশন দেয়। আমরা আর কয়েকটা ক্লাস পরেই ওই ভালো এডিটরে যাব, সমস্যা নেই। এটার লোগো দিলাম, এবার এর ভিতর কোড লিখতে হবে, তা আমি ক্লাসটাকে বানায় রাখি, এবার আমি এখানে যে কোডটা এডিট করি তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা রিলোড, রিলোড দিতে ভুলবেন না। এবার এখানে আসলাম, হেডার, এই যে ক্লাস হেডার লোগো চলে আসছে এখানে রিলোড দেওয়ার কারণে, এবং এখানেও আসছে কিন্তু ফাঁকা। এবার এটার মার্জিন দিলাম 0, দেখেন মার্জিন 0 দেওয়ার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এইবার আমি এটাকে পেডিং সেট করব। পেডিং, পেডিং তো জানি আমরা, মার্জিন হলো বাইরে, এই যে এটা যখন দিছি বাইরের গ্যাপ কিন্তু কমছে, খেয়াল করে দেখেন। আর এর ভিতরে লেখাটা এখানে হবে না, তো হবে মাঝ বরাবর, এটা তো হয় নাই, তাহলে ভিতরে যেহেতু লাগবে তাহলে পেডিং, তাহলে পেডিং ইউজ করলাম 10 পিক্সেল 20 পিক্সেল। ও দেখেন ও কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে, আমি ওরে আর একটু সাইডে নিয়ে আসি, এখান থেকে আর একটু সাইডে নিয়ে আসি, একটু একটু করে বাড়াচ্ছি, খেয়াল করে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে, এই যে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন দিলেই এগুলো অটোমেটিকলি কমে আর বাড়ে। আচ্ছা এখন লেখাটা অনেক ছোট, এটা তো আসলে ভালো লাগতেছে না দেখতে, ওইখানে তো অনেক বড়। নতুন একটা সিএসএস, সেটা হলো ফন্ট, ফন্ট সাইজ লিখলাম, ফন্ট সাইজ বললাম হবে হলো 19 পিক্সেল, দেখেন 19 পিক্সেল হয়েছে বড়। আচ্ছা আমি এই অবস্থায় কিবোর্ডে আপ ক্লিক করি, আপ ক্লিক করি, আপ আপ আপ, দেখেন বড় হচ্ছে, এটা দেখছেন বড় হচ্ছে। এইটা হলে আমার জন্য হয় 30 পিক্সেল হলে হয়, কিন্তু 30 পিক্সেল দিলে আবার পেডিং এর নিচে চলে আসছে। ওকে ফাইন, আমি এই পেডিং থেকে, আমরা জানি প্রথমটা হলো উপর নিচ, তারপরেরটা হলো ডানে বামে, তাহলে উপর নিচ এইটা, এটাকে একটু কমিয়ে দেই। এই আমার কিন্তু ঠিক বিক্রয়.কম যেরকম মাঝ বরাবর, আমারটা কিন্তু সেরকম সেট হয়েছে। ওকে, তাহলে হেডার লোগোর সিএসএসটা আমার কিন্তু এখানে ডান, আমি এটাকে কপি করে নিই, এবার হেডার লোগোতে আমি এটাকে বসিয়ে দিই, সেভ, তাহলে আমার এইটুকু ডান। আচ্ছা এটা কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা উপরে এই যে অতিরিক্ত যে পেডিংটা আছে, এটা কারণ হলো বডি, বডিতে ডিফল্ট হয়, এটা মনে রেখেন, মুখস্থ কথা, ডিফল্ট ভাবে বডিতে ও কিছু অতিরিক্ত পেডিং ধরে রাখে, অতিরিক্ত পেডিং ধরে রাখে, সেই পেডিং এবং মার্জিনটাকে 0 করে দিতে হয়, 0 করে দিলে ওই গ্যাপটা থাকে না। দেখেন এইবার কিন্তু হুবহু বিক্রয়.কম যেমন, কালারটা চেঞ্জ করছি আমরা কিন্তু দেখেন সেমই হয়েছে। তা আমরা এই যে কোডটা বডিটারে যে 0 করে দিলাম, পেডিং 0 করে দিলাম, এটাকে রিসেট বলে, এটা মুখস্থ কথা, এটা অনেক সময় ব্যবহার হয়, আমাদের করতে হয়। এটা ডিফল্ট ভাবে আমরা জাস্ট একটা সিএসএস লিখে দিব, বডি, বডি দিয়ে আমরা লিখে দিব পেডিং 0 মার্জিন 0, এটা হচ্ছে এক প্রকার রিসেট কোড, হ্যাঁ, বা নরমালাইজেশন বলতে পারে। তা আমি এটাকে লিখে দিয়ে আমি এটাকে রিলোড করে দিলাম, দেখেন সুন্দর করে হচ্ছে না বিক্রয়.কম এর মতো, কি মনে হয় আপনাদের হচ্ছে বিক্রয়.কম এর মতো আস্তে আস্তে করে? আপনারা বুঝতেছেন ক্লাসগুলো? কারোর কোনো কোশ্চেন আছে নাকি আমি বলেন, আমি একটু মতামত শুনি আপনাদের, আজকে উপস্থিতি খুবই কম, এটা হতাশার জন্য। আপনারা কাইন্ডলি সবাই যখন ক্লাসের লিঙ্কটা পান না, আপনারা কাইন্ডলি ক্লাসটা পেয়েছেন এটা একটু কমেন্টস করবেন,
কারণ হয় কি এই অনেকে অ্যাক্টিভ থাকে না, ওই একটা মেসেজ আপনাদের কমেন্টস এর কারণে কিন্তু অনেকে এটা নোটিশটা পায় যে না ঠিক আছে ক্লাস হচ্ছে, তখন তারা কিন্তু নোটিশটা পায়। এটা আপনারা করবেন কাইন্ডলি। আর আমি কিন্তু ক্লাসের শেষে টোটাল ধরেন সবাই তো ক্লাসে করবে না, এটাও আমি জানি সবাই ক্লাস করবে না। যদি সেটা 20,000 টাকা 50,000 টাকার কোর্সও হয়, তাও অনেকে কোর্স টাকা দিয়েও করে না, আমি এটা জানি। তো আপনাদের যাদের আগ্রহ থাকবে শেষ পর্যন্ত, তারা কিন্তু এখানে বেনিফিটেড হবেন। টিমের সাথে, আমার টিমের সাথে কাজ করার সুযোগ আছে। এবং আপনাদের সার্টিফিকেশন আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সার্টিফিকেশনের একটা ফর্ম আমরা দিয়ে দিব। যারা যারা সার্টিফিকেশন চায়, সার্টিফিকেট যদি এখন মানে এক্সাম ছাড়া তো আর সার্টিফিকেট হয় না, কিন্তু রেজিস্ট্রেশনটা আমি করায় রাখবো যে ঠিক আছে আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে রাখেন। যারা শেষের দিকে একটা এক্সাম দিবেন, ছোটখাটো এক্সাম HTML CSS দিলেও ওকে ফাইন, আপনি কিন্তু সার্টিফিকেট নিতে পারবেন এবং সেটা আপনি শো করাইতে পারবেন। ওকে, তো আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন, প্রবলেম থাকলে আমাকে বলবেন। তো আমাদের সাইটটা মোটামুটি অল্প কিছু করে ফেলছি। তো আমি এখানে লাল কালার দেওয়ার কারণে এটা চোখে ফুটতেছে, কিন্তু লাল কালারটা যদি আমি ইনস্পেক্ট দিয়ে এটার কালারটাকে, এই মেনুর কালারটাকে না দিয়ে দিই, অফ করে দিই, তাহলে কিন্তু দেখেন ওইটার মতোই হয়েছে। তো আমি রেড কালারটা দিছি শুধুমাত্র আপনার বোঝানোর জন্য যে সেক্টর এখানে একটা আছে, এইটা বোঝানোর জন্য রেড কালারটা দিয়েছি, দ্যাটস ইট। এটা পরে আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলেই হয়ে যাবে, জাস্ট বোঝানোর খাতিরে এটা ব্যবহার করলাম। ওকে, বিক্রয়ের পরে এখানে অল অ্যাডস নামে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে। তো আমাদের এইটুকু তো ফাইন, ডান হয়ে গেল। এইবার আমরা কিন্তু এখানে কোনো লোগো বসাই নেই, তো লোগো বসাইতে যদি আপনি টেক্সটটা বসাইতে পারেন লোগোও পারবেন। আইএমজি যে ট্যাগ আছে সেটা ব্যবহার করে ছবিটাকে লিংক করে দিতে হবে, যেটা আমরা গত ক্লাসে অলরেডি করে ফেলেছি। ওকে, তো আমরা এখন এই বাটনটা বসাবো, সেটার জন্য আমি চলে যাই কোডের সেই অংশে যেখানে H3 বসিয়েছিলাম। এইবার আমি H3 পরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, কারণ যেহেতু লিংক হবে, লিংক কিসের মাধ্যমে করতে হয়, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। তো এই ট্যাগের ভিতরে শুরু করলাম, শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে লিখে দিলাম অল অ্যাডস। বলেন অ্যাঙ্কর ট্যাগকে লিংক করতে হয় কোন অ্যাট্রিবিউট দিয়ে? এটি কোশ্চেন আসবে এক্সামে, কি আসবে এগুলাই, হাইপারলিংক দিয়ে। href, href। হাইপার রেফারেন্স, রাইট। তা আমি এখানে লিখলাম href, href সমান সমান, আমি এখানে কিছু দিলাম না, এটা হ্যাশ দিলাম আপাতত, ধরেন আমি তো কোনো পেজ অন্যটা করি নাই, কিন্তু বাটন মানে বাটনটা আগে তৈরি করি। ওকে, এবার আমি এখন আমার ডিজাইনটাকে একটা রিলোড দিই, দেখতে পারবো একটা লিংক আসছে, কিন্তু লিংকটা নিচে আসছে এবং কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমার এখানেও একটা কি করতে হবে, ক্লাস, যেহেতু আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে হেডার বাটন, বা যে কোনো নাম দিতে পারেন, হেডার অল অ্যাড বাটন, অল বাটন, বা যে কোনো নাম, হেডার বাটন থাকুক, সমস্যা নেই। এখন আমি ক্লাস তৈরি করছি কিন্তু টেইলার্সে জামা তৈরি করি নাই, বলছে এই জামা পরো, কিন্তু জামা তৈরি করি নাই। আবার চলে আসি স্টাইলের ভিতরে, এবার আমি এখানে ডট দিয়ে হেডার বাটন দিলাম, ব্র্যাকেট শুরু। এইটার পরিবর্তনটা আমরা এখানে করব না, আবারও ইনস্পেক্ট দিয়ে করব, সেভ দিয়ে আমি এটাকে রিলোড করে দিই, এই রিলোড, ও নতুন কোড নিয়ে নিছে। এবার অল অ্যাডসে এসে অথবা এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে এই অল অ্যাডসকে সিলেক্ট করে দিব, এই একই কথা। এই যে আমার এখানে হেডার বাটন কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন হ্যাশ দিছিলাম, হেডার বাটন, হেডার হলো প্রথম করছিলাম যেটা ব্লু, তার ভিতর মেনুর সেক্টরটা এটাকে মাঝখানে আনার জন্য মেনু করেছিলাম, মেনুর ভিতর লোগোটাকে করেছিলাম, তারপরে আবার লোগোর পরবর্তীতে বাটনটাকে অ্যাড করেছিলাম। তো বাটনটা আসছে কিন্তু সুন্দর হয় নাই, এখন এটাকে আমাকে আবার জামা কাপড় পরাইতে হবে, জামার জন্য CSS কমান্ড স্ক্যারিং স্টাইল শীট বসাইতে হবে। ওকে ফাইন, তো আমি এখানে হেডার বাটনে আসলাম, এসে আমি প্রথমে দিলাম কালার হোয়াইট, বা যে কোনো কালার হইতে পারে, ভালো লাগতেছে না। ওকে, এইবার দিব পেডিং, তবে এখানে খেয়াল করে দেখবেন এটা এখানে আসছে, নিচে আসলো কেন, পাশেই তো আসার কথা, যেহেতু আলাদা ট্যাগ ব্যবহার করেছে, লিস্ট ব্যবহার করা হয় নাই, লিস্ট করলে পাশাপাশি আসতো। এটার জন্য ফ্লোট নামে একটা ব্যাপার আছে, কোড আছে, আপনারা প্রত্যেকটা অ্যাট্রিবিউট নতুন করে লিখে রাখবেন। আমি যে আজকের ক্লাসটার পরে এই ইনডেক্স ফাইলটা সরাসরি আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো, এই ফাইলটাই ডাইরেক্ট শেয়ার করে দেবো, যাতে আপনারা সরাসরি এটা ওপেন করে দেখতে পারেন কোন কোন কোড ব্যবহার করা হয়েছিল, তারপর এটা নকল করার চেষ্টা করবেন। ফ্লোট মানে হলো ভেসে থাকা, কোন দিকে ফ্লোট করবে, ডানে বামে না সেন্টার, এটা বলে দেওয়া যায়।
তো আমার যেহেতু বিক্রয়.কম বামে আছে, তারপরে আরেকটা, তারপর আরেকটা, তারপর একটা, বাম দিকে ঝুঁকে থাকবে অ্যাজ লাইক অ্যালাইনমেন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করি অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, অনেকটা সেরকম। আমি ফ্লোটে বলে দিলাম তুমি বাম দিকে ঝুঁকে থাকো, ফ্লোট লেফট। তো এই দুটো দিলাম, দুটো দিয়ে আপাতত এই দুটো কোডকে আমি আগে সেভ করি। কোথায়? এইখানে। আচ্ছা, তো এইখানে দেওয়ার পরে আসে নাই কেন? কারণ একে ফ্লোট দিছি বিক্রয়.কম এর যে এর আগে যে H3 তারে তো ফ্লোট দিই নাই, এই সব মেনুর ভিতর। কিন্তু একে বলছি বামে, কিন্তু ওরে বামে বলি নাই। তো হেডার লোগো যেটা, সেটাকেও আমি ফ্লোট দিয়ে বলে দিলাম লেফট। তাহলে দেখেন সব বামে, এ বামে, তারপর এবার কিন্তু আসছে। তার মানে হেডার লোগোটা এই যে H3টা ছিল সেটাকে আমরা প্রপার ভাবে আগে ফ্লোট দেই নাই। যেহেতু আমার পরপর লাগবে সেজন্য সবগুলো, প্রতিটা যেগুলো পরপর লাগবে সবগুলো ফ্লোট দিয়ে আমরা লেফট দিয়ে দিলাম। এবার একটার পর একটা বাম সাইড থেকে আস্তে 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 যাবে। যদি এখানে পরে আরো একটা এলিমেন্টস অ্যাড করি, সেটাও ফ্লোট লেফট দিতে হবে। অথবা আরো অন্য পদ্ধতি আছে, গ্রিড আছে, ফ্লেক্সিবল ফ্লেক্স বক্স আছে, গ্রিড লাইন আছে, আর অনেক কিছু দিয়ে করা যায়। কিন্তু আমরা একদম শুরু থেকে শিখতেছি, এই জন্য এটাই আলোচনা করলাম। তো হেডার লোগোর ভিতর এই কোডটা মিসিং আছে। তো এই যেহেতু বাম দিকে আমি শো করাইতে চাচ্ছি, এটা হেডার লোগোর যে কোড, সেই লোগোর ভিতরে আমি এটাকে নতুন করে বসাই দিলাম, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এইবার সেভ, এইবার রিলোড। এই দেখেন এবার পরপর আসছে। আগের বার কিন্তু নিচে আসছিল, কিন্তু এবার বামে 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 বামে, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। ওকে, বিক্রয়.কম ফাইন, কিন্তু অল অ্যাডস আবার উপরে চলে গেছে। তো এইটা তো বিক্রয়.কম মতো তো সুন্দর হয় নাই। ওকে, তাহলে আমাকে এটা ডিজাইন করতে হবে। অ্যাডসটা ছোট হাতের দিতে হবে, নাহলে ভালো লাগতেছে না। এটা ছোট হাতের হবে, অ্যাডস। আচ্ছা, তো এইটাকে আমার ডিজাইন করার পালা। ফাইন, তো আমি এখানে ইনস্পেক্টে চলে আসলাম, অ্যাঙ্কর ট্যাগ। এবার আমরা জানি যে এটার একটু নিচে নামাইতে হবে। কে সাজেশন দিবেন এটা নিচে নামাবো কেমনে? বলেন, সাজেশন দেন। ঠিক বলেন, বুঝি নাই। পেরিং, রাইট, পেরিং দিতে হবে। তো কালার তো দিছিলাম, ফ্লোট তো দিছিলাম, কিন্তু পেরিং দেই নাই। এবার পেরিং চলে আসি। পেরিং ডাইরেক্টলি এইটাও বলে দেওয়া যায়, পেরিং টপ এইভাবে বলে দেওয়া যায়, পেরিং লেফট, পেরিং রাইট এভাবে বলা যায়। তা আমরা তো একবারে সমাধান করছি, এই জন্য পেরিং দিলাম উপরে, আগে উপরে দিলাম 10 পিক্সেল। এবার ডানে বামে দিলাম 0 পিক্সেল, ডানে বামে অত দরকার নেই, বা ধরেন এখানেও 2 পিক্সেল দিলাম। এখন উপরে 10 পিক্সেল দিলেও সেটা অ্যাডজাস্ট হয় না, আরো নিচে নামানো লাগবে, নামাইতে পারতেছি অ্যারো কি দিয়ে। কিন্তু আমরা ফন্ট সাইজটাকে কারেক্ট করে নিই, ফন্ট সাইজটাকে কারেক্ট করে নিই, দিলাম ফন্ট সাইজ, দিলাম 19 পিক্সেল। বেশি বড়, আরেকটু বড় করি, এই যে 20 পিক্সেল হলে মোটামুটি সুন্দর লাগতেছে। ওকে ফাইন, এইবার পেডিংটাকে অ্যাডজাস্ট করি যে তুমি এইখানে হলে তুমি এখন সেন্টারে আসো। কিন্তু বিক্রয়.কম এর মতো এটা এত সুন্দর হয় নাই। ওকে ফাইন, আমি এখন এটাকে আরেকটু সুন্দর করি। বিক্রয়.কম এ ওই লেখাটার নিচে আবার সুন্দর করে একটা কালার সেট করা আছে। তো কালার সেট করার জন্য কোন সিএসএস ব্যবহার করা হয় বলেন তো? কালার সেট করার জন্য নিচে কোন কোডটা ব্যবহার করা হয় সিএসএস, কে বলবেন? এনি আইডিয়া? আমি অলরেডি কয়েকবার অ্যাপ্লাই করেছি। পিছনে এই যে পিছনে এই যে কোনো জায়গার পিছনে যে কালারগুলো সেট করা হয়েছে, এটা কোন কোডের মাধ্যমে, কোন সিএসএস কোড ব্যবহার করা হয়েছে? কোনো আইডিয়া নাই? ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট, টেক্সট কালার। আর ব্যাকগ্রাউন্ড হলো ব্যাকগ্রাউন্ডে সিমিলার। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু ইনস্পেক্টেড ছিলাম, আমরা এবার ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে দিলাম ব্ল্যাক। এই দেখেন ব্ল্যাক দেওয়ার সাথে সাথে ও কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালার চেঞ্জ হইলেও ওইটার মতো হয় নাই। তো তাতে সমস্যা নাই, আমরা এখানে ক্লিক করে এটা একটু ঘষা মাজা করে কোনটা হইলে ওইটার মতো ভালো হয় সেটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন এইটার লেখার নিচে কোনো দাগ নাই, আন্ডারলাইন নাই, এখানে আবার আন্ডারলাইন আছে, তাহলে এটা তো ভালো লাগতেছে না। এটার জন্য আমরা ব্যবহার করব টেক্সট ডেকোরেশন, একটা সিএসএস কোড। যদি বলেন ভাই এটা কোথায় পাওয়া যায়, এটা আপনি যখন, এটা বেসিক ফান্ডামেন্টাল, আপনি যখন এগুলো করবেন 1-2 দিন পর দেখবেন যে আপনি নিজে এগুলো একদম ওপেন হয়ে যাচ্ছে, ক্লিয়ার করে ফেলতে পারতেছে। টেক্সট ডেকোরেশন থেকে দিলাম নান, দেখেন আন্ডারলাইন কিন্তু চলে গেছে। তো এটা দেওয়ার পর একটা সমস্যা হয়েছে, এখানে পেডিংটা বেশি দেওয়ার কারণে ও কিন্তু পেডিংটার কারণে পুরো জায়গাটা কালো হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে উপরে নিচে একটু ফাঁকা দরকার। তো আমরা কি জানি, বাইরেরটা দেয় মার্জিন, ভিতরেরটা দেয় পেডিং। তো তার মানে এখানে বাইরে মার্জিন আছে, সেই মার্জিনটা আমি ব্যবহার করি নাই। ওকে,
তাহলে আমি এখানে পেডিংটা কমিয়ে দিই, পেডিংটা একদম কমিয়ে দিলাম। এদিক থেকে ডানে বামে আবার একটু একদম গায়ে গায়ে লেগে গেছে 2 পিক্সেলের কারণে, এটা আবার একটু বাড়িয়েও দিলাম, এটা আর একটু কমিয়েও দিলাম। কিন্তু এবার দিব মার্জিন, মার্জিন দিয়ে উপরে 1 পিক্সেল, নিচে দিলাম মানে উপরে নিচে ডানে বামে, এটা তো আমরা জানি। তারপর দিলাম 3 পিক্সেল, দেখেন ও কিন্তু আস্তে আস্তে নড়তেছে। তা আমার ডানে বামে তো দরকার নাই, ডানে বামে কিছু থাকলেও হয় নাও হয়, শর্ত নাও তো, কিন্তু উপর নিচে দরকার। উপর নিচে এবার বাড়াই, দেখেন এই যে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এই যে এই সেম জিনিসটা এইখানে উপরে পেডিং আছে। আপনি যদি ইনস্পেক্ট দিয়ে দেখেন, এই যে এই কোডটা ইনস্পেক্ট দেন, দেখবেন এই যে এটা এই যে পেডিং আছে, দেখেন ওই পেডিং আছে, ওই দেখেন মার্জিন আছে, এই যে উপরে মার্জিন আছে, দেখছেন ওই একই কোড। আমি ব্যবহার করব যেটা facebook.com-এ যান, facebook.com-এ যে ইনস্পেক্ট দেন, এই সব HTML CSS যত বিশ্বের বড় বড় ওয়েবসাইট আছে খুঁজে দেখেন, ইনস্পেক্ট দেন, দেখবেন সব HTML CSS। এবং আপনি এখন দুইটা ক্লাস করছেন অনলি, আপনি দেখবেন যে সবই আপনার কাছে পরিচিত মনে হচ্ছে, যে এইটা তো ইউএল, এটা তো ডিভিশন, এটা তো আপনার হচ্ছে লি, এটা তো পি, এটা তো আমি বুঝতে পারতেছি। আপনারা দেখবেন বেশিরভাগ অপরিচিত মনে হবে না এখন। তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডও ডান, অলাইসও ডান, মার্জিনও ডান, কিন্তু এখানে আবার কর্নারটা একটু কর্নার করা আছে, সুন্দর করে একটু রাউন্ড করা আছে। এই রাউন্ডটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। এই প্রত্যেকটা নতুন ক্লাসগুলো আমি খুব বেশি আর যাবো না, আপনারা অনেক বলতে পারেন স্যার একটা পর একটা আপনি বলতেছেন, আমি তো সারাদিন বলতে পারবো, আমি তো সারাদিন ডেভেলপমেন্ট করি, ডিজাইন করি। তা আমি এরকম টোটাল এই বিক্রয়.কমটা আপনাদের এখন লাইভ বানায় দেখাইতে পারবো, কিন্তু এটা তো আমি দেখাইলে হবে না, আপনারা তো বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে করেই যাব, টেনশন করার কিছু নাই। এটার জন্য আমি আর একটা সিএসএস প্রপার্টি ব্যবহার করবো, যে নাম হলো বর্ডার। বর্ডার লেখার পরে চলে আসে অলরেডি হাইপেন রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 3px। এবার দেখেন ওই বাটনটার মতো কিন্তু রাউন্ড হয়ে গেছে, হালকা একটু রাউন্ড হয়ে গেছে। ফন্ট সাইজটা আমার দৃষ্টিতে হালকা একটু বেশি মনে হচ্ছে যদিও, তো ফন্ট সাইজটা হালকা একটু কমিয়ে দিই, পেডিংটা একটু বাড়িয়ে দিই। এটা অ্যাডজাস্ট করার ব্যাপার, আপনি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের হেডার বাটনের যতগুলো কোড আমরা কিন্তু জেনারেট করে নিলাম, টোটালটাকে কপি করি, কন্ট্রোল সি। এবার হেডার বাটনে এসে পেস্ট করলাম, এই যে হেডার বাটন, ক্লিক করলাম, কন্ট্রোল ভি, কোড কিন্তু ডান। এইবার আমি এটাকে রিলোড করি, ওই যা আছে মানে যা করলাম সেটাই তো। এখন যেহেতু আমরা এই লাল সেক্টরটা বুঝে ফেলছি, এটা হলো মেনু, তাহলে এইটাকে আমি বাদ দিয়ে দিলে কিন্তু এখন জিনিসটা আরো ভালো বোঝা যাবে। এই যে এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড যে সেক্টরটা আছে, এটারে আমি আপাতত বন্ধ করে দিই। মেনুর যে সিএসএসটা ছিল বোঝার খাতিরে, যে এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছিল, এটাকে আমি অফ করে দিই। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে রাখেন, যদি কোনো কোডকে আমি ডিলিট না করে রেখে দিতে চাই, কোডটা ডিলিট করব না, সিএসএস কোডটা ডিলিট করব না, তো সেটা আমি রেখে দিতে চাই কিন্তু কাজ করবে না, রেখে দিব কিন্তু কাজ করবে না, এইটাকে বলা হয় কোডিং এর ভাষায় কমেন্টস। আমি এটাকে কমেন্টস করে রাখবো, যে তুমি একটা কমেন্টস হয়ে থাকো, তোমার কোনো কাজ দেখানোর দরকার নেই। তো সিএসএস এর ভিতর কোনো কোডকে ইনঅ্যাক্টিভ করার জন্য শুরুতে একটা স্ল্যাশ দিয়ে স্টার দিতে হয়, আবার শেষে এসে স্টার দিয়ে স্ল্যাশ দিতে হয়। এই দুইটার মাঝখানে যে কোড থাকবে সে শো করবে কিন্তু কাজ করবে না, এটাই হলো কমেন্টস। এটা এইচটিএমএল এর ক্ষেত্রেও সেম, মানে কমেন্টস করা যায়, ওটার প্যাটার্নটা একটু ডিফারেন্স। তো স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, সেভ দিলাম। এবার আমি এটাকে রিলোড দিই, এখানে এবার কিন্তু লাল কোডটা কাজ করে না, কিন্তু দেখেন এখানে আছে, দেখছেন কোডে কিন্তু আছে, কিন্তু কেটে দেওয়া, কেটে দেওয়া কেন? কারণ ওটাকে আমি অফ করে দিছি, যে তুমি কোড থাকবা কিন্তু কাজ করবা না। আবার মন চাইলে আমি অন করে দেখতেও পাই যে না এখানে কি ছিল। যেহেতু আমি এখন লেআউটটাই ডিজাইন করতেছি, আপনার তো বুঝতে হবে যে এই লাল অংশটুকু হইলো মেনু, হেডার হলো টোটাল ব্লু অংশটুকু, তারপরে হচ্ছে আপনার হেডার লোগো হলে বাম সাইডের এই অংশটুকু, তারপরে লিঙ্কটা হলো এই অংশটুকু, এটা আপনি বুঝতে পারেন, সেই জন্য এটা করা। এইবার কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তা আমরা একটা কাজও করি, এটাকে একটু কাছাকাছি কালার নিয়ে আসি, যেহেতু আমরা বিক্রয়.কম এর মতো করতে চাচ্ছি। ওকে, তো একটু কাছাকাছি কালার নিয়ে আসি। এটা হলে আই থিঙ্ক আর একটু ডিপ, ওকে ফাইন, এটা হলে মোটামুটি কাছাকাছি কালার হচ্ছে। আমরা চাইলে এখান থেকে কালারটা পিক করে নিতে পারি। কিভাবে পিক করব দেখেন, আমি বিক্রয়.কম আসলে যে কোনো ওয়েবসাইট হতে পারে, নাথিং, যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইটে কালার নিয়ে নেওয়া সম্ভব। তো আমি বিক্রয়.কমে এখানে কোডটা বের করতে চাই, এটা কালারটা বের করতে চাই, এখানে এসে ইনস্পেক্ট দিলাম, এখানে ইনস্পেক্ট দিলে ও দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এইটা,
তো আমাকে বের করতে হবে এটা কোন ডিভিশনের ভিতর আছে। এখানে উপর নিচ নাম একটু নামলেই দেখতে পাবো, এই যে দেখেন কালার কোড, ওরাও সেম এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে করছে, কালার কোড হলো এইটা 149777 149777। ওকে, আমি তো কোড জেনে ফেলছি, তাহলে আমরা হেডারে এই কোডটা বসে দিই 149777 সম্ভবত, নাকি 97 ভুলে গেলাম, 77, ঠিক আছে। এবার এটা জি ভাই। সেভ করি। এবার দেখেন বিকে আমাদের সাইটটাকে রিলোড দেন, হুবহু বিকে.কম এর কালার, এই দেন সেম 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 সেম, একদম সেম। আমি যদি বলেন স্যার এই ভাই এই কালারটা তো ওইটার মতো হয় না, এটা কালো হয়েছে, ওইটা এমন হয়েছে, ওকে যান আপনি ওখান থেকে কালারটা কপি করে নিয়ে আসেন, এই বাটনে এসে ইন্সপেক্ট দেন, এই যে ও শো হয়েছে। এবার দেখেন এখানে কালার কোথায় আছে, এই যে কালার, এই যেটা ক্রস দেওয়া সেগুলো তো আমরা জানি যে ক্রস দেওয়া যেগুলো আছে কিন্তু কাজ করতেছে না, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ক্রস দেওয়া না, তার মানে এইটা হলো কালার। ধরেন বিকে.কম এর 2 কে আমি এই কালারটা চেঞ্জ করব, এখানে আসেন এই চেঞ্জ করে দেন, এই যে চেঞ্জ হয়ে গেছে না কালার বিকে.কম এর ভিতরে, ডাইরেক্ট এখানেই চেঞ্জ করতে পারতেছি, যদিও এটা সার্ভারে জমা হয় না, এটা জাস্ট দেখা যায়। আমরা কিন্তু অনেকে এই ম্যানিপুলেট করি, করে অনেক সময় স্ক্রিনশট তৈরি করি, বিভিন্ন কোম্পানি তৈরি করি। তো আবার এখানে দিয়ে আমি সেম কালারটা নিতে চাই, ইনস্পেক্ট, ওই যে অ্যাঙ্কর ট্যাগ, এই যে কালার কোড 007168 007168। তো এটা কই হেডার বাটন, এই যে 00 কি আবার ভুলে গেলাম, হেল্প করেন আমাকে, 7168, এই যে কোডটা বসাই দিলাম, সেভ, রিলোড দেন, এই যে আমাদের সেক্টরটাকে রিলোড দেন, ওই দেখেন একদম বিক্রয়.কম এর যে কালার সেম কালার। ওদের এখানে পেডিং একটু কম, আমরা একটু পেডিং হালকা একটু বেশি দিছি, ওকে ফাইন, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো। তো এইটা যদি পারেন তাহলে এই মেনু এইগুলো পারবো না আমরা সবাই, কি মনে হয় পারবেন? পারা যাবে? জি ভাই, আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা আমরা এইটাও করে ফেলি, আমরা আজকে হেডার মেনুটা কমপ্লিট করি। এটা করতে পারলে, যদি এই হেডার মেনুটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এই সবই পারবেন, কারণ এগুলো সবই হলো ওই এক একটা কনসেপ্ট, একটা ডিভিশন নেওয়া, একটু স্টাইল করা, সিএসএস করা, এইখানে যা যা লাগবে এটার অলমোস্ট অনেক কিছুই আমরা শিখে ফেলছি। আচ্ছা পরের মেনুটা করি, ফাইন। হেডার বাটনের ভিতরে পরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি আরো একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তো এটার নাম দিলাম হেডার বাটন TWO2, মানে এটা হেডার বাটন হলো 2 নম্বর বাটন, এবং এটা লেখা আছে বাংলা, আমরা ইংরেজিতে বাংলা লিখি BANGLA বাংলা। তো এটার হেডার বাটন 2 নামে তো কোনো ক্লাস তৈরি করা নাই, ওকে তাহলে আমি এটাকে কপি করলাম, এখানে এসে ডটসমিন ক্লাস, এবার আমি এখানে আর একটা স্টাইল তৈরি করলাম। তো আমরা তো জানি যে আমরা এখানে স্টাইলটা করব না, আমরা করব হচ্ছে ব্রাউজারে। তো আমরা ব্রাউজারে এসে এটাকে রিলোড দিলাম, ওই যে বাটনটা আসছে। তো আসলে কি হবে, ডিজাইন তো ঠিকঠাক মতো হয় নাই, ফ্লোটো ঠিক মতো দেওয়া হয় নাই, তো আমরা তো চাইলে এটার মতো ডিজাইন করে নিতেই পারবো। ওকে, তো আমরা এখানে আসলাম, ইনস্পেক্ট দিলাম, এই যে হেডার বাটন কোনো স্টাইলের ভিতর নাই, ফ্লোট লেফট, যেহেতু আমরা সব ফ্লোট লেফট দিয়ে করতেছি, তাহলে ফ্লোট লেফট দিলাম। কালার আমরা এগুলো জানি, কালার মানে হচ্ছে টেক্সট কালার, কালার দিলাম হোয়াইট, ওকে। টেক্সট ডেকোরেশন, যেহেতু নিচে আন্ডারলাইন আছে, তো টেক্সট ডেকোরেশন নান হবে, নান দিলাম। উপরে মার্জিন লাগবে আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে পারবো সুন্দর, ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন এইটা, না এইটা দিই কালো, বুঝতে পারি যেন, তাহলে পেডিংটা দেখা যায়, বোঝা যায় আর কি। এবার পেডিং দিলাম, দিলাম 1 পিক্সেল 2 পিক্সেল। এবার আমি অ্যাডজাস্ট করে নিই, একটু বাড়াই, এখান থেকে একটু বাড়াই, বা এইটা যেমন এটা তো সেমই হবে, এটা তো প্রায় সেমই। তো আমি একটা কাজ করতে পারি, ওই হেডার বাটন যেটা দিয়েছিলাম ওই কোডটাই সরাসরি কপি করে এর দিয়ে দিই, তাহলে তো আর এত ঝামেলা হয় না, তাহলে সেম কোডটাই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, সেভ দিলাম। হেডার বাটন যেটা ছিল, হেডার বাটন 2টা তো প্রায় সিমিলার, এই জন্য সেম কোডটা কপি করে দিলাম। এবার রিলোড দিয়ে সেম বাটন মতো হয়ে গেছে, তার মানে এরকম যদি 10টা বাটন দরকার হয়, এই একই সিএসএস ধরাই দিলেই হয়ে যেত, একই সিএসএস ধরাই দিলেই হয়ে যেত। তো আমার তো একদম সেম না, একটু চেঞ্জ আছে, যেমন এটা পাশে বর্ডার ব্যাকগ্রাউন্ড নাই, তো একটু চেঞ্জ আমি আবার করব। আচ্ছা, রাইট ক্লিক ইনস্পেক্ট, আমরা এখানে পাইলাম হেডার বাটন 2, হেডার বাটন 2, হেডার বাটন এবং হেডার বাটন 2 তে প্রায় সেম সিএসএস, কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে 0 করে দিলাম, সব ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে বাদ দিলাম, বা এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, যে তোমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই। ব্যাকগ্রাউন্ড না দিয়ে এখানে নতুন একটা কোড দিলাম সিএসএস, যেটা নাম হলো বর্ডার,
বর্ডার মানে হলো চারপাশে একটা বর্ডার সেট করা। একই আমরা ওয়ার্ডে, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা সেম শব্দগুলোই ব্যবহার করি। বর্ডার দিলাম অন পিক্সেল, অন পিএক্স, এবং সেটার অন পিক্স দিলাম, তারপর বললাম SOLID। যে বর্ডারটা হবে সেটা একটা সলিড বর্ডার হবে। সলিড মানে হলো একদম লাইন হবে। সলিড না লিখে যদি আমি দিতাম ড্যাশ, তাহলে ড্যাশ 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 হতো। দেখেন এই যে ড্যাশ ড্যাশ হয়েছে। তাহলে অনেক কিছু হতে পারতো, ডট, ডটের দিলে এরকম ডট ডট হইতো, বুঝতে পারছেন? এরকম অনেক প্রপার্টি আছে। তো আমি এখানে দিলাম বর্ডার সলিড। ওকে, হয়েছে কিন্তু। তো এখানে অবশ্য এটা একটু কালচে কালার, মানে এই ধরনের কালার। তো বর্ডার সলিড দেওয়ার পরে প্রথমে হলো কত পিক্সেল হবে, তারপর হলো বর্ডারটা কোন ধরনের হবে, তারপরে 3 নম্বরে বলে দিতে হবে বর্ডারের কালার কি। তো 3 নম্বরে বলে দিলাম কালার হবে 444, মানে কালো। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, যদিও এখানে 44 না, এইটার ধরনের কালার। তো আমি একটা কাজ করি, এখানে এসে কালারটা ক্লিক করলাম, এখান থেকে পিক করে নিই, অথবা এই কর্নার যে পিকার আছে এটা ক্লিক করে এইখানে একটা ক্লিক করে দিই, যে বর্ডার কালারটা হবে এইটার মতো, মানে কালার পিকার। এই দেখেন ওইটার মতো হয়ে গেছে। তবে এটার ফন্ট সাইজটা একটু ছোট, এটা একটু বড় হয়েছে, এই একটু পার্থক্য এখানে হয়েছে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাহলে হেডার বাটন 2 এর ভিতর যা যা দরকার সেটাও কিন্তু আমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি এটাকে আর একটু সেন্টার করে দিই। ওকে, ফাইন। তো এই কোডটা কপি করে নিই, কন্ট্রোল সি। আপনারা ক্লাস রেকর্ডিংটা দেখে আস্তে আস্তে অল্প অল্প করে, যার আগ্রহ আছে সে চাইলেই করতে পারবে, কোনো ব্যাপার না। সেভ করলাম। এইবার আমি এটাকে রিলোড দেই, খেয়াল করে দেখেন আমার এই পাশও ডান, আমার এই সেক্টরটা কিন্তু টোটালি ডান। এইবার আমি আসি ডান সাইডে, আমার এখানে পোস্ট ফ্রি অ্যাড, আমরা এটা এখন দেখাবো না কারণ আমাদের এই আইকনগুলো লাগবে। এই আইকনগুলো আবার করতে আমরা থার্ড পার্টি অনেক আইকন ব্যবহার করি, যেমন ফন্ট অসম, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ আইকন, তারপরে অনেক ধরনের আইকন আছে, এইগুলো আমরা ব্যবহার করি। তো সেই আইকন ইন্টিগ্রেশন করা আমি আপনাদের এখন শিখাই নাই, সেটা আমি পরে শেখানোর পরে এই আইকনগুলো আপনারা বসাইতে পারবেন, কোনো ব্যাপার না। এইটা আমরা তৈরি করতে চাই। ওকে, তো আমি আবার নতুন কোডে আসি, এখানে H3 অ্যাঙ্কর, অ্যাঙ্কর আরও একটা অ্যাঙ্কর নেই নিচে, এটাকে ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি। আচ্ছা, এটার নাম দিলাম বাটন, হেডার না দিয়ে হেডার বাটন লেফট ছিল, এটা হলো রাইট সাইডে, তাহলে নাম দিলাম রাইট। রাইট 2 তো না, এটা তো 1 নম্বর বাটনই, তো দিলাম হেডার বাটন রাইট, এটা ডান পাশের বাটন। নাম কিন্তু ফ্যাক্ট না, আমি আমার নামও যদি দিই, বারাক ওবামার নামও যদি দিই, কোনো ব্যাপার না, যে নাম দিবেন সেই নাম ওইখানে বললেই হয়ে গেল, দ্যাটস ইট। হেডার বাটন রাইট, এটার এই নামে কোনো সিএসএস নাই। আর এখানে অ্যাড হবে পোস্ট এ ফ্রি অ্যাড, সম্ভবত দেখি তো, পোস্ট ফ্রি অ্যাড, পোস্ট ফ্রি অ্যাড, এ হবে না। আচ্ছা, তো এই নামের ক্লাস কিন্তু এখনো তৈরি করা হয় নাই। তো আমি এখন এখানে এসে একটা ক্লাস তৈরি করে নিব। আমি ভিডিওটা আজকে একটু স্টপ দিচ্ছি, কারণ 2টা পার্ট হবে আজকের ভিডিওতে, কারণ আগের ক্লাসে অনেকে বলছে যে ভিডিওটা নাকি একটু ঝামেলা হচ্ছে, বা আমি সেটা একটু চেক করতে চাই। আমি আপাতত স্টপ রেকর্ডিং দিয়ে আবার চালু করে নিচ্ছি, তার মানে 2টা অংশ কিন্তু আপনারা পাবেন।